করেছি। সম্মানিত ডক্টর ইঞ্জিনিয়ার আব্দুল গফুর, সহযোগী অধ্যাপক, ইটি ডিপার্টমেন্ট, আইআইএসসি। জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, সহযোগী অধ্যাপক, ইটি ডিপার্টমেন্ট, আইআইএসসি। এবং মাননীয় ইঞ্জিনিয়ার সৈয়দ জাহিদুর রশিদ, সহকারী অধ্যাপক, ইটি ডিপার্টমেন্ট, আইআইএসসি। আজকের ওয়েবিনার সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আছেন আমাদের সেশন চেয়ার জারিন তানজিম, প্রভাষক, সিসি ডিপার্টমেন্ট, আইএসসি এবং আইট্রিপলি কমিউনিকেশন সোসাইটির অ্যাক্টিভিটি কোঅর্ডিনেটর। তাদের সবার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি অত্যন্ত দুঃখের সাথে জানিয়ে দিতে চাই, ডক্টর ইঞ্জিনিয়ার আব্দুল গফুর স্যার ওনার গুরুত্বপূর্ণ ফ্যামিলি প্রোগ্রাম থাকায় আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি তার শুভেচ্ছা এবং সাফল্যের বার্তা পাঠিয়েছেন। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ পর্বে আমি বিনীতভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন স্যারকে, তিনি যেন তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের আলোকিত করেন। জসিম স্যার মেবি এখনো মানে আমাদের মধ্যে জয়েন করে নাই। আর স্যার আপনাকে কয়েকটা জিনিস আসলে জানিয়ে দিলে ভালো হয়। মানে আমাদের এখানে মেল ফিমেল একটু মানে মেল ফিমেল একসাথে প্রোগ্রাম করা হয় না আর কি, মূলত আলাদা প্রোগ্রাম করা হয়। তো ওই কারণে স্যার আমরা যারা জয়েন করবে পার্টিসিপেন্ট তাদের নেমটা রিনেম হয়ে যাচ্ছে পার্টিসিপেন্ট নামে আর কি। আর হচ্ছে চ্যাট বক্স আপাতত অফ আছে। আপনি যখন কিউএনএ সেশন স্যার অন করবেন, তখন মানে কিউএনএ সেশন শুরু করবেন, তখন আমরা কিউএনএ সেকশনটা অন করে দিব, যাতে আপনি সরাসরি কোয়েশ্চেন নিতে পারেন আর কি স্যার। আর বিষয় হচ্ছে মানে যদি কোনো মাইক অন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রেও স্যার আপনি বললে আমরা মাইকটা অন করে দিব আর কি, যাতে কোয়েশ্চেন সরাসরি নিতে পারেন স্যার। আমরা দুঃখিত, আমরা আশা করছি স্যার কিছুক্ষণের মধ্যে আমাদেরকে জয়েন করবেন। আজকের অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রতীক্ষিত অংশটি হলো আমাদের আলোচকের মূল্যবান বক্তব্য। মিস্টার রাহাত ইবনে মুশফিক স্যার একজন অভিজ্ঞ এবং দক্ষ টেলিকমিউনিকেশন বিশেষজ্ঞ, যিনি বর্তমানে ইউরোপের একটি স্বনামধন্য টেলিকমিউনিকেশন কোম্পানিতে কর্মরত। তার পেশাগত অভিজ্ঞতা এবং জ্ঞান আমাদের 5G ও 6G প্রযুক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেবে এবং কেমন হতে পারে তার স্পষ্ট চিত্র উপস্থাপন করবে। এ পর্যায়ে আমাদের সবার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। তিনি যেন আমাদের তার অভিজ্ঞতা এবং জ্ঞান দিয়ে আলোকিত করেন। মিস্টার রাহাত ইবনে মুশফিক স্যার, আপনাকে আপনার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আপনাদের কি বাংলা ইংরেজি কোনো স্পেসিফিক প্রেফারেন্স আছে? আমি কি বাংলায় বলবো বা ইংরেজি বলবো? আপনাদের কি কোনো প্রেফারেন্স আছে, নাকি যে কোনো একটা বললেই হলো, বা বাংলা বা ইংরেজি? স্যার যে কোনো আপনার জন্য যেটা সুইটেবল হবে এটা বললে হবে, সমস্যা নেই স্যার। বাংলাটাই প্রেফার করতেছেন যাতে আচ্ছা। সবাই বুঝতে পারে আর কি। আচ্ছা, তাহলে বাংলাতেই বলি। আমাকে একটু জানায়েন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি স্যার, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। এক মিনিট।
আমার এখানে নেটওয়ার্কের অবস্থা একটু উইক, সো লোড হতে একটু সময় লাগছে, একটু টাইম দিন আমাকে কাইন্ডলি। ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে এখন? আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে পুরোপুরি? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। ফার্স্ট অফ অল আমাকে ধন্যবাদ আমাকে এখানে এই সুযোগ দেওয়ার জন্য। আমাকে যখন বলা হয়েছে এখানে এই সেশনটা দেওয়ার জন্য, আমি একটু ডিলেমার মধ্যে ছিলাম, যে কারণ আমি আসলে পুরোপুরি প্রফেশনাল লাইফে অনেক সেশন বা প্রেজেন্টেশন এরকম দিয়েছি, কিন্তু সেটা হচ্ছে গিয়ে যারা টেলিকম নিয়ে কাজ করে তাদের সাথে, একাডেমিয়ায় মানে স্টুডেন্টদের সাথে বা টিচার, এই ফোরামে আসলে আমি একাডেমিয়াতে খুব বেশি কখনো কাজ করি নাই। আর আমি স্টুডেন্ট ছিলাম এখন থেকে প্রায় 20-22 বছর আগে, সো টেক্সট বুকে কি থাকে, আমার এই বক্তব্য কতখানি রিলেভেন্ট হবে না হবে, এটা নিয়ে একটা ডিলেমায় ছিলাম আর কি। সো যাই হোক, আমি চেষ্টা করছি যে যতটা সম্ভব রিলেভেন্ট আপনাদের সবার জন্য করা যায় সেভাবে বানাতে। সো দেখা যাক, হোপফুলি আপনাদের কিছু হলেও উপকারে আসলেও আসতে পারে। আমি এজেন্ডায় যাওয়ার, আমি আমাকে ইন্ট্রোডিউস করব। তার আগে একটু এজেন্ডাটা বলি। ফার্স্টে আমি আমাকে ইন্ট্রোডিউস করব, বাট এর পরে যেটা হচ্ছে যে আমি প্রথমে যখন মেঘলা আমাকে জানালো, তার থেকে আমি একটু আইডিয়া নিয়েছিলাম যে আসলে কি টাইপের কন্টেন্ট থাকলে ভালো হয়। তো শুরুতে আমি এই 5G, মানে কিভাবে আমরা 5G পর্যন্ত পৌঁছালাম আর 5G কি টেকনোলজি গুলা কি, আর সেটা দেখবো। তারপরে 5G তো এখনো নতুন, তাহলে চ্যালেঞ্জের প্রশ্ন আসছে কেন? প্রশ্ন আসছে যে কারণ হয়তোবা ভবিষ্যতের রিকোয়ারমেন্ট গুলো ডিফারেন্ট হবে, তাহলে ভবিষ্যতে কি কি রিকোয়ারমেন্ট আসতে পারে, কনজিউমার আসলে কি মনে করে, সাধারণ মানুষ আসলে কি মনে করে, সেটা একটু দেখার চেষ্টা করব। এবং সেই নতুন সময়ে নতুন কাইন্ড অফ নিড গুলা আসলে আমরা কিভাবে 6G মিট করতে পারি সেটা নিয়ে একটু কাজ দিব। আর তাতে করে যেটা হবে যে 5G আর 6G এর মধ্যে একটা কম্পারিজন আপনার পেয়ে যাবেন তখন। আর একটা জিনিস ছিল যে ক্যারিয়ার অপরচুনিটি, 5G আর 6G টা আসলে কিভাবে ডিফার করে সেটা। আর ফাইনালি হচ্ছে গিয়ে টেকওয়ে দিয়ে আমি শেষ করব। সো ইন্ট্রোডাকশনে যদি বলি, যেটা হচ্ছে যে আমার নাম রাহাত রাহাত ইবনে মুশফিক। আমি এরিকসনে কাজ করি। এরিকসন হচ্ছে সুইডিশ টেলিকমিউনিকেশন প্রোভাইডার বলতে পারেন। বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা গ্রামীণ ফোন, রবি, বাংলা লিংক ওদের সাথে কাজ করি। আমি মেইনলি রবি অ্যাকাউন্টটা দেখি। সো এইখানে আজকে আমি যেটা বলবো সেটা আসলে আমি আমার পার্সোনাল ক্যাপাসিটিতেই বলছি। আমাদের এক্সটার্নালি যখন আমি প্রেজেন্ট করি তখন আসলে আমি এরিকসনের কাউকে রিপ্রেজেন্ট করি না, বেসিক্যালি আমি আমার মতো করেই বলছি। সো আমি যা বলছি এটা আমার কাইন্ড অফ মতামত, নট নেসেসারিলি এরিকসনের মতামত। 5G 6G বাংলাদেশের পার্সপেক্টিভে দুটাই একটু আর্লি, বাট 6G আর একটু বেশি আর্লি। সো সেটা সামনে গেলেই আপনারা বুঝতে পারবেন যে কেন আমি এই কথাটা বলছি। বাট যেটা হচ্ছে যে আহ, আমার সম্বন্ধে যদি বলি, যেটা বললাম আমি এরিকসনে কাজ করি। আমি 2007 সালে বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশন করেছি। 99 সালে এসএসসি, 2001 সালে এইচএসসি গভর্নমেন্ট লেভেল ঢাকা কলেজ থেকে। আমি চিটাগাংও ছিলাম 1993 থেকে 96 সাল, 97 পর্যন্ত। সো হালিশহর, নাসিরাবাদ ওই জায়গাগুলো ছিলাম। বাট এখন আমি 2-3 বছর আগে যে চিটাগাংকে আর চিনতেই পারি নাই, এতটাই চেঞ্জ হয়ে গেছে। সো ইয়াপ, চিটাগাং কাইন্ড অফ ভেরি ক্লোজ টু মাই হার্ট। সো গ্ল্যাড যে আপনাদের সাথে লিস্ট কিছু সময় এখানে কাটাতে পারছি। সো আর দেরি না করে আমি যদি মেইন বিষয়টায় চলে যাই, 5G নিয়ে কথা বলবো। তার আগে একটু 5G পর্যন্ত আমরা কিভাবে আসলাম, হ্যাঁ, সংক্ষেপে যদি বলি। একটা সময় আমাদের ছিল 1G, অনেক আগে, হয়তো 80-এর দশকে। 1G মানে বেসিক্যালি অ্যাম্পস বোঝায়, তখন শুধু ভয়েস কল ছিল। আমেরিকায় এই জিনিসটা ছিল। 2G আমরা মোটামুটি সবাই জানি। 2G হচ্ছে কি বেসিক্যালি জিএসএম আর সিডিএমএ। এখানে আমরা প্রথম ভয়েসের পাশাপাশি এসএমএস দেখতে পাইছি, এবং বেসিক জিপিআরএস বা এজ যেটাকে বলে সেইটা প্রথম আসছে হচ্ছে গিয়ে 2G-তে। তারপরে আসলো 3G। 3G-তে যেটা হইলো যে আমরা ভিডিও কলিং ফার্স্ট দেখতে পেলাম। আজকের দিনে তো ভিডিও কলিং আমরা ইমো বা হচ্ছে গিয়ে গুগল মিট বা মেসেঞ্জারে করতেই পারি, বাট এই ভিডিও কল সেটা না। এটা হচ্ছে গিয়ে টিপিক্যাল ফিচার ফোন, স্মার্টফোন না, ফিচার ফোন। আমরা যে ফোনে আগেকার দিনের ফোনগুলোতে গ্যাস ক্যামেরা থাকতো, সেই 3G সাপোর্টেড ফোনগুলোতেও ভিডিও কল করা যেত। আপনাদের মনে আছে কিনা জানি না, 2013-14 সালে যখন প্রথম 3G আসলো তখন অপারেটর গুলো আসলে
থ্রি কে মার্কেট করেছিল হচ্ছে এই ভিডিও কল দিয়েই। সো সেটা হচ্ছে গিয়ে 3G। 4G তে আসলে সত্যিকারের ইন্টারনেটের এক্সপিরিয়েন্সটা পাওয়া গেছে। 3G তে হচ্ছে কি, হ্যাঁ মোটামুটি কাজ চালানোর মতো মেইল টেল আসে, ছবি টবি পাঠানো যায়, কিন্তু ভিডিও স্ট্রিমিং যেটাকে বলে সেটা আসলে 3G তেও ছিল না। 4G তে এসে আমরা আসলে সত্যিকারের ভিডিও স্ট্রিমিং যেটা আজকের দিনে আমরা দেখতে পাই, ক্রমাগত আপলোড ডাউনলোড ভিডিও আমরা ইউটিউব দেখছি। সো এটা আসলে 4G দিয়েই আসলে আহ, হচ্ছে, এবং 4G আসলে এটার জন্যই ডেভেলপ করা হয়েছে। সো তো আজকে তো 4G ভালোই আছে, তাহলে আমাদের 5G দরকার পড়লো কেন? সো এইখান থেকে আসলে আসে যে 5G ইউজ কেসটা তাহলে কি। সো 5G ইউজ কেস যদি আমি বলি, এটাকে আসলে প্রাইমারিলি তিনটা ভাগে ভাগ করে। একটাকে বলে এনহান্স মোবাইল ব্রডব্যান্ড বা ইএমবিপি, একটা হচ্ছে গিয়ে আল্ট্রা রিলায়েবল লো ল্যাটেন্সি কমিউনিকেশন, সংক্ষেপে ইউআরএলএলসি, আর একটা হচ্ছে ম্যাসিভ মেশিন টাইপ কমিউনিকেশন, এমএমটিসি। সো এই তিনটা আমি যদি একটু সংক্ষেপে ব্যাখ্যা করি জিনিসটা কি। এনহ্যান্স মোবাইল ব্রডব্যান্ড বা ইএমবিবি হচ্ছে গিয়ে এই পিওর আমরা আমরা সচরাচর যেই কাজে 4G বা 5G ইউজ করি সেটাই, মানে 4G আর একটু ইলাবোরেট ভার্সন। 4G যে ডাটা সার্ভিস সেটাকে আমরা বলি মোবাইল ব্রডব্যান্ড বা এমবিবি। 5G টাকে এনহ্যান্স বলা হচ্ছে কারণ এখানে একটু বেশি থ্রুপুট পাওয়া যায় এবং হায়ার পারফরমেন্স পাওয়া যায়। সো 5G এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে বহুল প্রচলিত ইউজ কেস। সো যেটা হয় যে আমাদের দেশে যদি 5G হয় এখন থেকে 2 বছর পরে ধরা যাক, মেইনলি এই কারণেই হবে যে আমাদের 4G তে মানুষজন প্রচুর ইউজ করা শুরু করবে, যে 4G নেটওয়ার্কটা কাইন্ড অফ কনজেস্টেড হয়ে যাবে, ওভার ইউটিলাইজ হয়ে যাবে, তখন 5G দরকার পড়বে, এবং বেসিক্যালি 4G কাজটাই 5G করবে, কিন্তু একটু বেটার ওয়েতে করবে, একটু বেটার থ্রুপুট দিবে, আরো বেশি ইউসেজ বাড়বে। তো সেইটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি এনহ্যান্স মোবাইল ব্রডব্যান্ড। তো এটা আজকের দিনের মতোই, কিন্তু আর একটু বেটার ক্যাপাবিলিটিতে, বেটার পারফরমেন্স দিয়ে। ইউআরএলএলসি যেটা, এটা একটু ডিফারেন্ট টাইপের। এইটা হচ্ছে একটু অন্য ধাঁচের 5G ইউজ কেস। যেমন ধরা যাক আমরা রিমোট সার্জারির কথা শুনছি, এই জিনিসগুলা কিঞ্চিত সাইফাইয়ের মতো শোনাবে, বাট এই জিনিসগুলো কোথাও কোথাও হচ্ছে, বা কোথাও কোথাও হয়। কিংস কলেজে আসলে এই রিমোট অপারেশনটা হয়েছে, যে ধরা যাক ডাক্তার অনেক দূর থেকে হিপনোটিক হাতের মাধ্যমে হচ্ছে গিয়ে রিমোটলি একজন রোগীর অপারেশন করে। এইটা একটা কেস। এইসব জায়গায় লেটেন্সি লেটেন্সি মানে হচ্ছে গিয়ে ডিভাইস এবং সিস্টেমের মধ্যে যে কমিউনিকেশনের সময়ের যে গ্যাপটা, এই জিনিসটা আসলে খুব কম হতে হবে। কারণ আপনি চিন্তা করেন, আপনি যদি অপারেশন করেন, সো আপনি যেই সময় হাত নাড়ছেন সেই সময় রোগীর এন্ডে যে কাঁচিটা বা যেই ছুরিটা নড়ছে সেটা কি একই সময় হইতে হবে, আদারওয়াইজ এই সিনক্রোনাইজেশনটা যদি না থাকে তাহলে কিন্তু বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, রাইট? একই রকম একটা কেস হইতে পারে, ধরা যাক অটোনোমাস কার, যে গাড়িগুলো নিজে নিজে চলে, বা ধর অনেক সময় যেটা হয় যে রিমোট রিমোট কন্ট্রোল কারও হইতে পারে, যে ধরেন কেউ একজন দূর থেকে বসে স্টিয়ারিং নাড়াচ্ছে এবং গাড়িটার ভেতরে সেই স্টিয়ারিং নড়তেছে। যদি আমি বাসায় বসে আমার যেই স্টিয়ারিংটা আছে সেটার সাথে যদি গাড়ির স্টিয়ারিংটা সামহাও কানেক্ট করে ফেলতে পারি, তাহলে এই জিনিসটা সম্ভব। সো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই জিনিসটা ডেমনস্ট্রেশন হয়েছিল, যে একজন স্পেনে বসে স্টিয়ারিং ঘোরাচ্ছে আর দূরে অন্য একটা দেশে একটা গাড়ি চলছে, এবং সে যখন ডানে স্টিয়ারিং ঘোরাচ্ছে ওই গাড়িটা ডানে যাচ্ছে, একজন যখন বামে স্টিয়ারিং ঘোরাচ্ছে গাড়িটা বামে যাচ্ছে। সো এই জিনিসগুলো পসিবল, কিন্তু সেটার জন্য আমার লেটেন্সিটা খুব কম হইতে হবে, মানে গ্যাপ বিটুইন আমি যখন বাটন প্রেস করছি এবং যখন আমার যেই সিস্টেমটা রেসপন্ড করবে তাদের সময়টা যেন খুব কম হয়, তাহলে এটা কাজ করবে। এবং রিলায়েবিলিটি খুব বেশি হইতে হবে। হঠাৎ করে নেটওয়ার্ক চলে গেল তাইলে বিশাল একটা ঝামেলা হবে, রাইট? সো এই ইউজ কেসটার নাম হচ্ছে গিয়ে ইউআরএলএলসি। থার্ড যে ইউজ কেসটা 5G আছে সেটাকে বলা হচ্ছে কি ম্যাসিভ মেশিন টাইপ কমিউনিকেশন বা এমএমটিসি। এটা কি? এইখানে আসলে থ্রুপুট বা লেটেন্সি বড় ব্যাপার না। এটা হচ্ছে যে কাইন্ড অফ ইন্টারনেট অফ থিংস যেটাকে বলে সেই টাইপের একটা জিনিস। এখানে যেটা হবে যে প্রচুর কানেক্টেড ডিভাইস থাকবে, এবং সেইখানে আসলে স্পিড খুব বেশি ইম্পর্টেন্ট না। ধরা যাক কারেন্টের মিটার, বা ধরা যাক অনেক সেন্সর থাকতে পারে, মাঠে ঘাটে বনে বাজারে গাছে টাছে অনেক সেন্সর থাকবে, প্রচুর জিনিস কানেক্টেড হবে। যেটা হচ্ছে যে এখানে যেটা ইম্পর্টেন্ট সেগুলো লো কস্ট হতে হবে, কারণ এগুলা অসংখ্য জিনিস লাগবে। মানে ধরা যাক আমি যদি আহ কৃষি কাজে ইউজ করতে চাই, ধরা যাক একটা মাঠে বা একটা জঙ্গলে একটা বনের বিভিন্ন জায়গায় আমার সেন্সর থাকবে, যাতে আমি ওই বনে কি হচ্ছে বা আমার ওই ফসলের কি হচ্ছে এই জিনিসগুলো দেখতে পারি। তো এটার জন্য আসলে কি দরকার? দরকার হচ্ছে যে ডিভাইসটা যেন লো কস্ট হয়, এবং এই ওর কিন্তু খুব হাই থ্রুপুটের দরকার নেই, কারণ ও বিশাল কোনো ডাটা পাঠাবে না। হয়তো বা একটা একটা সেন্সর একটা কিছু মেপে
একটা ডাটা পাঠাবে একটা সিস্টেমকে, যেখানে এই ডাটাটা স্টোর হবে। এবং এটা খুব স্মল অ্যামাউন্ট ডাটা, এটা কিন্তু বারবার পাঠানোর কিছু নেই, হয়তো বা দিনে একবার বা দুইবার ডাটা পাঠালেই চললো। কিন্তু এখানে প্রচুর ডিভাইসের ডাটা দরকার, কিন্তু সেই ইন্ডিভিজুয়াল ডিভাইসের ডাটা খুব বেশি দরকার নাই। সো অ্যামাউন্ট অফ ডাটা উড বি লো। খুব বেশি লেটেন্সিরও দরকার নেই, কারণ আমার এই ডাটা 1 ঘন্টা পরে আসলে কিছু সমস্যা নেই। আজকে সকাল 10টায় একটা মাঠে একটা পার্টিকুলার জায়গায় টেম্পারেচার কত ছিল এটা হয়তো একটা সেন্সর মাপবে, সেটা আমার 1 ঘন্টা পরে আসলে সমস্যা নাই, আমি জানলাম যে 10টার সময় এরকম ছিল। সো দিনে 24 বার ডাটা আসলেই হইলো, আমার এত ক্রুশাল না লেটেন্সিটা, রাইট? সো এই ইউজ কেসটার নাম হচ্ছে গিয়ে ম্যাসিভ মেশিন টাইপ কমিউনিকেশন। সো অনেক রকম ইউজ কেস 5G তে আছে। এটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ মেজর 3টা ব্রড ক্যাটাগরি। আবারও বললাম, একটা হচ্ছে গিয়ে এনহান্স মোবাইল ব্রডব্যান্ড, একটা হচ্ছে গিয়ে ইউআরএলএলসি, আর একটা হচ্ছে গিয়ে এমএমটিসি। যত রকমের 5G ইউজ কেস আমরা শুনবো, এগুলো সবই আসলে এই 3টের মধ্যে কোথাও না কোথাও জেনারেলি ইন্ডাস্ট্রি মানুষজন সেভাবে ফেলে, যাতে করে আমরা বুঝতে পারি এটা একটা কমন টার্মের মতো, কমন ল্যাঙ্গুয়েজের মতো, যেন আমরা বুঝতে পারি যে আসলে কি নিয়ে কথা হচ্ছে। সো এইটা হচ্ছে গিয়ে 3টা ব্রড ক্যাটাগরি অফ 5G ইউজ কেস। এখন কোয়েশ্চেন হচ্ছে যে, বুঝলাম যেটা 5G ইউজ কেস 4G সাপেক্ষে এটা ডিফারেন্ট, বাট কি টেকনোলজি এখানে আছে যে কারণে এই ডিফারেন্সটা আমরা অ্যাচিভ করতে পারছি, রাইট? সো এখানে কয়েকটা ব্যাপার আছে। একটা হচ্ছে কি হাই ফ্রিকোয়েন্সি 5Gর জন্য অ্যাভেলেবল, এই জিনিসগুলো আমি আস্তে আস্তে কভার করবো। সেকেন্ডটা হচ্ছে কি ম্যাসিভ মাইমো, এজ কম্পিউটিং, নেটওয়ার্ক এক্সপোজার, বিম ফর্মিং এবং স্মল সেল। সো এই কনসেপ্টগুলো আমি একটু সংক্ষেপে ব্যাখ্যা করছি, যেই কারণে এগুলো আসলে 5Gর ইফেক্টিভনেস এর জন্য খুবই ইম্পর্টেন্ট এই কনসেপ্টগুলো। স্পেকট্রাম আমরা সবাই বুঝি, রাইট? যে কোনো আরএফ কমিউনিকেশন স্পেকট্রাম দিয়ে হয়, একটা ফ্রিকোয়েন্সি দিয়ে আমি আমার সিগন্যালটা ট্রান্সমিট করি, রিসিভ করি, সেটাকে স্পেকট্রাম বলে। 2G 3G 4G এইগুলো আসলে কম স্পেকট্রাম, বা কম মানে বলতে যাচ্ছি আমি, ধরেন যে 2G আমাদের প্রথম যেই ভয়েস কল গুলা হইতো তখন ছিল 900 মেগাহার্জের স্পেকট্রামে আমরা ভয়েস কল করতাম, তারপর আসলে 1800। 3G যখন প্রথম আসলো সেটা হচ্ছে 2100 মেগাহার্জে। 4G 1800তেই হয়, কিন্তু এখন 2600 মেগাহার্জ নতুন করে বিটিআরসি দিয়েছে। সো 6 মেগাহার্জের নিচে যেই, সরি, 6 গিগাহার্জের নিচে যে স্পেকট্রাম গুলা, এইগুলা প্রাইমারিলি আসলে 4Gর জন্য ইউজ করা স্পেকট্রাম, বাট 5Gও চাইলে ইউজ করতে পারে। ধরা যাক যেসব দেশে আস্তে আস্তে 4Gর ডিমান্ড, অ্যাডভান্স দেশ যেমন সাউথ কোরিয়াতে, জাপানে, ওইসব দেশে হয়তো বা 4Gর ডিমান্ড আস্তে আস্তে কমে যাচ্ছে, সেই স্পেকট্রাম গুলা 5G ইউজ করে। বা হয়তো বা পুরাটা দরকার নেই, একটা সময় 4G পুরা ডাটাটা, পুরা স্পেকট্রামটা নিত, কারণ 4G ডিমান্ড অনেক ছিল। এখন তো বা হাফ ডাটা 4G যায়, হাফ ডাটা 5G দেয়, পুরা স্পেকট্রামের অর্ধেক হয়তো আমি 4G দিব আর অর্ধেক 5G তে দিব। সো এই 6 গিগাহার্জের নিচে যে স্পেকট্রাম গুলো, এগুলা বলে সাব 6 গিগাহার্জ ব্যান্ড। এর পরে যেটা, এই যে 24 100, এইগুলোকে বলে মিলিমিটার ওয়েভ। এবং এই স্পেকট্রাম গুলা 5Gর জন্যই আসলে ইন্ট্রোডিউস করা হয়েছে। 4Gর জন্য কিন্তু এই ব্যান্ডগুলো না। এই যে কমলা কালারের যে এই ব্যান্ডগুলো দেখতে পাচ্ছেন, 24 100 300, এইগুলা আসলে মিলিমিটার ওয়েভ। এবং মিলিমিটার ওয়েভ কেন? কারণ এই গিগাহার্জের করেসপন্ডিং যে ওয়েভ লেন্থটা পাবো সেগুলো মিলিমিটারে পাওয়া যায়। আর এর আগের গুলা যেগুলো, সেগুলো মিলিমিটারে না, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। সো আমরা ভি তো জানি আলোর বেগ। সো এখানে যদি ওই এফ, যদি আমি গিগাহার্জ রেঞ্জে বসাই, তাহলে ল্যামডাটা হচ্ছে গিয়ে মিলিমিটার, এই জন্য এগুলোকে মিলিমিটার ওয়েভ বলে। সো মিলিমিটার ওয়েভ কনসেপ্টটা আসলে 5G তে আসছে। সো এটা একটা বড় ব্যাপার। এবং স্পেকট্রাম যত বেশি হবে আমি তত বেশি রেটে ডাটা পাঠাতে পারবো, কারণ স্পেকট্রাম হচ্ছে কাইন্ড অফ পাইপের মতো। সো এই সাব 6 গিগাহার্জে আমাদের আসলে স্পেকট্রামের পরিমাণ খুব সামান্য, এবং সেটা অনেক অপারেটরকে দিতে হয়। সো সবাই শেয়ার করার ফলে আসলে স্পেকট্রাম খুব বেশি নাই। এক্সাম্পল যদি বলি, 4Gতে জিপি, বাংলালিংক, রবি সবারই হচ্ছে কি 1820 মেগাহার্জ করে আছে। 20 মেগাহার্জ হাইয়েস্ট স্পেকট্রাম সম্ভব 4Gতে, কিন্তু 5Gতে এটা 100 এবং কোনো কোনো জায়গায় 400 মেগাহার্জ সম্ভব। সো এই কারণে যেহেতু স্পেকট্রাম অনেক বেশি, সেই কারণে অনেক বড় সংখ্যক ডাটা একসাথে পাঠানো যায়। এটাই হচ্ছে গিয়ে হাই স্পেকট্রাম, মানে হাই ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম থাকার সুবিধা, যেটা 5Gতে আছে। সেকেন্ডটা যেটা, সেটা হচ্ছে স্মল সেলস। স্মল সেলস 4Gতেও হয়, বাট 5Gতে এটা বেশি ইম্পর্টেন্ট। কেন? যেটা বললাম যে 5Gতে আবার অনেক হাই ফ্রিকোয়েন্সি অ্যাভেলেবল। এখন হাই ফ্রিকোয়েন্সির একটা সমস্যা হচ্ছে, হাই ফ্রিকোয়েন্সির প্রোপাগেশন লস বেশি, এবং এটার অ্যাবজর্পশন লসও খুব বেশি। সো
একই বেস স্টেশন থেকে, একই অ্যান্টেনা থেকে আমি যদি একই পাওয়ারে 4G আর 5G, যেহেতু 4G স্পেকট্রাম কম, 5G স্পেকট্রাম বেশি, 5G কম দূরত্ব ট্রাভেল করতে পারবে, তার আগেই সে অ্যাটিনিউয়েটেড হয়ে যাবে বিকজ অফ তার প্রপার্টির কারণে। এটা একটা সমস্যা। সেকেন্ড সমস্যা হচ্ছে এই যে ধরা যাক এই যে সবুজ গাছগুলো আছে বা বিল্ডিং গুলো আছে, এইগুলা তো হচ্ছে গিয়ে এক ধরনের প্রতিবন্ধক, এবং এইটা আমার আমার সিগন্যালটাকে অ্যাবজর্ব করে নেবে। এইটাও আসলে হাই স্পেকট্রামের ক্ষেত্রে বেশি হয়। সো যেটা হবে যে ধরা যাক ওই যে গাড়িটা দেখতে পাচ্ছি আমরা, ওই গাড়িটা হয়তো বা যদি গাছের ওই পাশে যদি থাকে, তাইলে আসলে সে হয়তো ওই স্পেকট্রামটা 5Gর কারণে, ওই হাই ব্যান্ডের কারণে ওই ওই সিগন্যালটা তার কাছে পৌঁছাবে না, যেটা 4Gতে পৌঁছাতে পারতো। তো এইটার সলিউশনটা কি? এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় তো আর এরকম বড় বড় সাইট বসানো সম্ভব না। তো 5Gতে যেটা হচ্ছে যে স্মল সেল বলে যে কনসেপ্ট, যে আমার ছোট একটা সেল আরেকটু ডিস্ট্রিবিউটেড দূরত্বে ওই যে গাছের ওই পাশে আরেকটা যদি আমি ছোট স্মল সেল বসাতে পারি, যেটা আমার খুব বেশি পাওয়ার রেডিয়েট করবে না, কিন্তু এটা ওই ওই স্পেসিফিক জায়গাটাকে সার্ভ করার জন্য বসানো হবে। এবং এইটার জন্য এটা বসাইতে খুব বেশি খরচ নাই। এক একটা বড় সাইট যদি বসাইতে যাই আমরা, আপনারা দেখছেন আপনাদের শহরের আশপাশে যদি দেখেন, এটা অনেক অনেক জায়গা নেই, অনেক বড় ইনফ্রাস্ট্রাকচার রেডিনেসের ব্যাপার। কিন্তু স্মল সেল গুলো হচ্ছে গিয়ে হয়তো একটা ইলেকট্রিক পোলে ছোট একটা বসায় দিলাম, বা একটা বিল্ডিং এর ছাদে ছোট করে বসায় দিলাম, খুব বেশি জায়গায় ওটা নিবে না, ওটার সাথে ইনবিল্ট অ্যান্টেনা থাকে, তো বিশাল টাওয়ার, বিশাল অ্যান্টেনা, বিশাল পাওয়ার সিস্টেম এগুলো লাগবে না। হয়তো বা এই আশেপাশের একটা এসি কানেকশন নিয়ে ওটা লাগাই দিলেই হইলো, হয়তো বা আমার ব্যাকআপের দরকার নাই। সো এই স্মল সেল কনসেপ্টটা এই জন্য 5Gতে ইম্পর্টেন্ট, বিকজ আমার 5G স্পেকট্রামটা যেহেতু বেশি, সো আমার 5Gর ন্যাচারাল কাভারেজ যেটা ম্যাক্রো লেয়ারে সেটা কম। এটা হচ্ছে কি স্মল সেল কনসেপ্ট। তারপর হচ্ছে কি ম্যাসিভ মাইমো। মাইমো জিনিসটা কি? মাইমো জিনিসটা মানে হচ্ছে গিয়ে মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। মানে হচ্ছে যে ধরা যাক আমি একটা বেস স্টেশন, আমি একটা সিস্টেম, আমি ডাটা পাঠাচ্ছি। আপনারা ধরেন মোবাইল হ্যান্ডসেট নিয়ে বসে আছেন, যে কোনো ডাটা ডিজিটাল ফরম্যাট আসলে 1 আর 0 কম্বিনেশন, রাইট? ধরা যাক আমি একটা ছবি পাঠাবো, বা মানে সাইট থেকে একটা ছবি ডাউনলোড করছেন আপনি, তো সেই ছবিটা কি একটা ডিজিটাল রিপ্রেজেন্টেশন আছে, ধরেন সেটা হচ্ছে গিয়ে 1010, এইটাই হচ্ছে ওই ছবিটা। এখন আমি যদি এই 1010 মানে সহজ হিসাবে যদি ধরে নেন যে প্রতি সেকেন্ডে একটা বিট পাঠানো যায়, তাইলে আমি যদি সিরিয়ালে পাঠাই 1010, 4 সেকেন্ড লাগলো আমার এই ছবিটা পাঠাইতে, যদি আমি একটা অ্যান্টেনা দিয়ে একটা টাইম পাঠাই। আর মাইমোতে যেটা হয় যে আমি একসাথে 2টা বা 4টা স্ট্রিম ক্রিয়েট করব। তাইলে যেটা হইলো যে আমি একই সাথে ধরো যে 2টা স্ট্রিম যদি থাকে, তাহলে আমার 2টা অ্যান্টেনা আছে, 1 আর 0। প্রথম 10 যেটা সেটা আমি একবার পাঠাইলাম 1 সেকেন্ডে, তারপরে যে 10 সেটা আমি আবার পরের সেকেন্ডে পাঠালাম, তাহলে 4 সেকেন্ড আগে যে ছবিটা পাঠাতাম সেটা এখন আমি 2 সেকেন্ডে পাঠাচ্ছি, যদি আমার 2টা অ্যান্টেনা স্ট্রিম থাকে বা অ্যান্টেনা ব্রাঞ্চ থাকে। আমার যদি 4টা অ্যান্টেনা ব্রাঞ্চ থাকে, তাহলে 1010 4টা ব্রাঞ্চ দিয়ে একসাথে পাঠালাম, যে জিনিসটাকে লাগতো 4 সেকেন্ড সেটা এখন 1 সেকেন্ডে হচ্ছে। তার মানে কি পার সেকেন্ডে আমি 2 গুণ বা 4 গুণ বিট পাঠাচ্ছি। এটাই আসলে হাই থ্রুপুট, রাইট? সো এটা হচ্ছে গিয়ে মাইমোর কনসেপ্ট, যেটা আমার 4Gতে আছে। আর ম্যাসিভ মেমো যেটা, সেটাও 4Gতে আছে, বাট 5Gতে আসলে এটা আরো বেশি পপুলার। সেটা হচ্ছে গিয়ে এই 2 বা 4 বা 8 না, ওটা 16 32, এবং সেটা আরো অ্যাডভান্সড আকারে হইতে পারে। এবং সেটা হচ্ছে যে এই ম্যাসিভ মেমোর সাথে বিম ফর্মিং এই জিনিসটা একসাথে কাজ করে। বিম ফর্মিং জিনিসটা আর নর্মাল মাইমোর পার্থক্য হচ্ছে যে নর্মাল মাইমোতে একটাই একটা অ্যান্টেনা থেকে যে সিগন্যালটা যায় সেটা পুরা সেলে একইভাবে যায়, মানে আপনি যেখানেই থাকেন না কেন ওই 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 সিগন্যালটা একটাই। এখন আপনি যদি ওই সিগন্যালটার ভালো রিসেপশন কন্ডিশনে থাকেন, তাহলে আপনি ভালো ডাটা পাবেন, যদি না থাকেন তাহলে পাবেন না। এটা হচ্ছে গিয়ে ক্লাসিক মাইমোর ক্ষেত্রে, যেখানে বিম ফর্মিং নাই। আর বিম ফর্মিং যেটা করে সেটা হচ্ছে যে ও বুঝতে পারে যে ইউজারের সাথে, অফকোর্স এটা কমপ্লেক্স একটা ব্যাপার, বাট আমি অত জটিলতা যাচ্ছি না। সামহাও বেস স্টেশন বুঝতে পারে যে যে ইউজার তার পজিশনটা কোথায়, এবং সেই অনুযায়ী সে তার বিমটা স্টিয়ার করে। এই যে আপনি একটা বেগুনি রঙের বিম দেখতে পাচ্ছেন, একটা গোলাপি রঙের বিম দেখতে পাচ্ছেন, যখন বেগুনি যখন ওই দিককার কোনো ইউজার ডাটার জন্য রিকোয়েস্ট করবে, তখন ওই বরাবর একটা বিম চলে যাবে। আবার দেখা যাবে যে গোলাপি ওইখানে যে ইউজারটা আছে, সে যখন কোনো ডাটা রিকোয়েস্ট করবে তখন তার জন্য একটা বিম ক্রিয়েট করবে। সো এই বিম গুলার যখন ডিমান্ড হবে সেই অনুযায়ী ক্রিয়েট করবে, এবং সে ডিরেক্ট করা যায়। যদি এটা ক্লাসিক মেমো হইতো, এটা এটা একটা ধরা যাক মানে ইলিপসের মতো থাকতো, গোল একটা জিনিস হইতো, এবং সেটা একটাই হইতো, এটা নড়তো না।
কিন্তু বিম ফর্মিং এ যেটা হয়, যেটা নড়তে পারে, যে ইউজার যদি ডানে যায় তাকে তাকে ফলো করে করে বিমটা ডানে যাবে, যদি ইউজার বামে যায় তাকে ফলো করে বামে যাবে। এতে করে ওভারঅল সিস্টেমের এফিসিয়েন্সিটাও বাড়ে, কারণ আপনি রিসোর্সটা অপটিমালি দিতে পারতেছেন। অন্যথায় যেটা হইতো যে এমন জায়গায় বিম যাচ্ছে যেখানে কোনো ইউজারই নাই, তাতে করে যেটা হইলো যে ওইটা আসলে ওই ওই এনার্জিটা আপনার জন্য লস। বাট বিম ফর্মিং হইলে যেখানে ইউজার আছে সেইখানে আসলে বিমটা তাকে ফলো করে করে যাইতে পারে, এই কারণে থ্রুপুটও বাড়ে, ওভারঅল সিস্টেম ক্যাপাসিটিও বাড়ে। সো এটা একটা কি টেকনোলজি 5Gর জন্য। পরের আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এজ কম্পিউটিং। কম্পিউটিং মানে হচ্ছে কি, অফকোর্স আমরা যেটা বুঝতে পারি যে মেইন যে প্রসেসিং এর কাজটা সেটা হচ্ছে কম্পিউটিং, রাইট? নর্মালি টেলিকমিউনিকেশন সিস্টেমে যেটা হয় যে একদম সেন্ট্রাল একটা লোকেশনে এই কম্পিউটিং পাওয়ারটা থাকে, যেটা কোর নেটওয়ার্ক বলে। এখন আগেকার দিনে যখন আমরা ট্র্যাডিশনাল যেই ইউজ কেস গুলো ছিল, আমি ডাটা নামাচ্ছি বা ভয়েস কল করতেছি, সেইখানে প্রসেসিং একটা কোর লোকেশনে হইলে খুব একটা সমস্যা নাই। কিন্তু এখন আমি যে এই যে 5G যে ইউজ কেসের কথা বললাম, যে ইউআরএলএলসি বা যেখানে লেটেন্সি খুব ইম্পর্টেন্ট, সেইখানে আমার যে মোবাইল স্টেশন সেইটা আমার বেস স্টেশনের কাছে যাবে, বেস স্টেশন থেকে কোর লোকেশনে যাবে, মাঝখানে একটা ট্রান্সমিশন পাথ হয়ে যাবে। এইটা আসলে অনেক সময়ের ব্যাপার। আমার যখন লেটেন্সিটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, আমার রাউন্ড ট্রিপ টাইম মানে হচ্ছে গিয়ে আমি একটা ডাটা পাঠাইলাম, ওইটা রেসপন্স করে আবার যখন আমার কাছে আসবে, এই পুরো টাইমটাকে বলে রাউন্ড ট্রিপ টাইম, পুরো পথের যে সময়টা লাগে। আমার যখন রাউন্ড ট্রিপ টাইমটা খুব কম দরকার, মানে যখন খুব শর্ট হইতে হবে, তখন আসলে এই কম্পিউটিং ব্যাপারটা যদি একদম কোর লোকেশন, একটা সেন্ট্রাল লোকেশনে হয়, তাইলে আসলে লেটেন্সিটা আসলে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়। সেই জন্য এই কম্পিউটিং জিনিসটা 5Gর ক্ষেত্রে যখন অ্যাপ্লিকেবল, যেটা হচ্ছে যে এটা তখন এজে নিয়ে আসে। এজে মানে হচ্ছে গিয়ে সাইটের কাছে নিয়ে আসে। আগে যেটা ছিল যে একদম কোর লোকেশন, সেন্ট্রাল লোকেশন, ধরা যাক আমি যদি পোস্ট অফিসের মতো করে বলি, আমি ধরা যাক একটা গ্রামে থাকি, বেস স্টেশনটা ধরা যাক একটা থানা, আর কোর হচ্ছে গিয়ে ধরা যাক রাজধানীর জিপিও ঢাকায়। সো আমি আমার গ্রাম থেকে ঢাকা পর্যন্ত যাইতে হইতো। এখন আমি যেটা করতেছি, আমার প্রসেসিং পাওয়ারটা আমি আমার ইউনিয়ন বা থানা পর্যায়ে নিয়ে আসছি, রাইট? তাইলে কি হলো যে আমার ওই ঢাকায় যেয়ে আবার ঢাকা থেকে ফেরার জন্য যে সময়টা নষ্ট হইতো সেটা আর হচ্ছে না, কারণ আমি কম্পিউটিং জিনিসটাকে ঢাকা থেকে নিয়ে আসছি আমার গ্রামে বা উপজেলায়। এইটাই হচ্ছে এজ কম্পিউটিং। এই জিনিসটা 5Gতে আসছে কারণ এইখানে আমার ওই ধরনের ইউজ কেস আছে যে এখানে আমার রাউন্ড ট্রিপ টাইম খুব কম হইতে হবে। সো এইটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট 5G। ফাইনালি যেটা আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে নেটওয়ার্ক এক্সপোজার। আগে যেটা হইতো যে 4G পর্যন্ত, যে পুরা যা সফটওয়্যার বা সিস্টেম বা অ্যাপ্লিকেশন সবকিছু কিন্তু সেন্ট্রালি হচ্ছে গিয়ে একটা জায়গাতেই থাকতো এবং সেইটাই পুরা সিস্টেমটা ইউজ করতো। এখন যেটা হয়েছে যে 5Gতে আবার নিত্য নতুন ইউজ কেস আসতেছে, অনেক রকম অ্যাপ্লিকেশন হবে। এই অ্যাপ্লিকেশন গুলা যাতে আমার এই মোবাইল সিস্টেমের যে অ্যাপ্লিকেশন সেটার সাথে খুব ইজিলি ইন্টিগ্রেট করা যায়, সেই জিনিসটা 5Gতে এনশিওর করা হয়। এটাই হচ্ছে নেটওয়ার্ক এক্সপোজার। নেটওয়ার্ককে এক্সপোজ করা হচ্ছে যে এক্সটার্নাল যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেইগুলোর সাথে যেন খুব ভালোভাবে কানেক্ট করা যায়। আগে এই জিনিসটা ছিল না। আগে ওই সিস্টেমের ভিতরে যা ছিল তাই, আপনি নতুন করে কিছু করতে পারতেন না। কিন্তু এখন 5Gতে যেহেতু আমার অনেক রকম ইউজ কেস থাকবে, অনেক রকম ডেভেলপার অনেক কিছু ডেভেলপ করবে, সেই জিনিসগুলোকে তো আমার আসলে মেইন সিস্টেমে সাথে ইন্টিগ্রেট করতে পারতে হবে, নাহলে জিনিসটা আসলে ইউজফুল হবে না। উদাহরণ দেই, যে ধরা যাক আমাদের প্লে স্টোর যেগুলো আছে মোবাইলে, রাইট? প্লে স্টোরে কিন্তু ধরা যাক আপনি যদি একটা অ্যাপ্লিকেশন বানান, সেটা কিন্তু প্লে স্টোরে দিতে পারেন। ব্যাপারটা এরকম না। আগেকার দিনে যেটা হতো, নোকিয়ার যে সিস্টেম, পুরান যেটা সিম্বিয়ান বা যেটা, ওই নোকিয়া যেটা দিবে তাই, ওর বাইরে আসলে কোনো অ্যাপ, কোনো গেম আপনি খেলতে পারবেন না, রাইট? ওই মোবাইলে যা আছে তাই। এখন প্লে স্টোরে যে আমি অনেক রকম গেম নামাইতে পারি, গেম খেলতে পারি, এই জিনিসটা গুগল প্লে স্টোরে দিতে পারছে বলেই কিন্তু এই এত কিছু করা সম্ভব হচ্ছে। একই জিনিস 5Gর ক্ষেত্রে প্রযোজ্য, যে অনেক রকম ইউজ কেস যখন আসবে, অনেক রকম অ্যাপ্লিকেশন তৈরি করতে পারতে হবে এবং সেই অ্যাপ্লিকেশন গুলোকে সিস্টেমে আসলে মানে জোড়া লাগাতে পারতে হবে। এই ব্যাপারটাই নেটওয়ার্ক এক্সপোজার, যে জিনিসটা 5Gতে আছে। সো এইটাই আসলে এই এই 5-6টা জিনিস আসলে খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে জিনিসগুলো আসলে 5Gতে পসিবল হয়েছে। এই কারণেই আসলে 5G 4Gর চেয়ে এই ডিফারেন্ট টাইপের ইউজ কেস গুলা করতে পারতেছে। সো আমি যদি খুব সংক্ষেপে বলি, মেইন ডিফারেন্সটা তাহলে কোথায় 4Gর সাথে 5G?
পিক ডাউনলোড স্পিড, মানে এটা আমাদের অ্যাভারেজ আমরা নর্মাল যেটা করি সেই রকম না। পিক ডাউনলোড স্পিড যদি বলি, যে আমার একজন ইউজার আছে সিস্টেমের বেস্ট কন্ডিশনে, যেটা 4G তে 1 Gbps পর্যন্ত যেতে পারতো, 5G তে সেটা 20 Gbps হতে পারে। আপলোডের ক্ষেত্রেও তাই, 4G তে 0.2 আর 5G তে 10। এগেইন এটা কিন্তু পিক, মানে হচ্ছে কি আইডিয়াল কন্ডিশনে একদম সাইটের খুব কাছে, সেকেন্ড কোনো ইউজার নাই, একদম বেস্ট ফিউচার, গুড আরএফ কন্ডিশন, সবকিছু যদি ভালো হয় তাইলে। অফকোর্স আমরা আমাদের ডে টু ডে লাইফে এই টাইপের স্পিড পাই না, কারণ আমি সাইটের সবচেয়ে কাছেও থাকি না, কন্ডিশন আইডিয়ালও থাকে না, আমি একা ইউজার থাকি না, রাইট? সেই জন্য আমরা রিয়েলিটিতে আমরা এরকম পাই না, বাট এটা হচ্ছে গিয়ে সিস্টেমের ক্যাপাসিটি পয়েন্ট অফ ভিউ থেকে। লেটেন্সির কথা যেটা বললাম, 4G তে যেটা 10 মিলি সেকেন্ড, আসলে আর একটু বেশি হয়, এটা একদম ভালো কেস বললাম, শর্টেস্ট ডিলে টাইম। বাট রিয়েল লাইফে আসলে এটা হয় না, রিয়েল লাইফে 4G তে আমার ধারণা 100-100-এর উপরেও যেতে পারে। বাট আইডিয়াল কেসে 4G তে 10 মিলি সেকেন্ড পর্যন্ত নামতে পারে, 5G তে 1 মিলি সেকেন্ড। অ্যাভেলেবিলিটি যেটা বললাম যে বেস্ট কেসে 100% হতে পারে, কারণ আমার ওই ইউআরএলএলসি টাইপের যে জিনিসগুলা, সেটাতে আসলে আমার সিস্টেমটাকে অলওয়েজ গ্যারান্টিড রাখতে হবে, নাহলে সমস্যা। মোবিলিটি, পজিশন অ্যাকুরেসি সবকিছুই আসলে ভালো, এখানে আর আমি গেলাম না, কারণ এগুলো আমি আগেই বলছি। সো এই হচ্ছে গিয়ে আমার 4G আর 5G ডিফারেন্স, রাইট? সো তো কোয়েশ্চেন হচ্ছে, তো 5G খুব ভালো, তাইলে আবার আমার 6Gর কথা আসতেছে কেন, রাইট? 6Gর কথা কেন আসতেছে সেটা বুঝতে গেলে আসলে আমাদের বুঝতে হবে যে সামনের দিনগুলোতে আমার কি জিনিস দরকার হইতে পারে, সেই জিনিসগুলো কি 5G দিতে পারবে নাকি পারবে না। এইটার জন্য যেটা করা হয়েছে যে 2019 সালে এরিকসনের একটা নিজস্ব কনজিউমার ল্যাব আছে, মার্কেট রিসার্চ করে। তো ওরা একটা সার্ভে করছিল যে 2030 সালে তোমার কি মনে হয় যে লাইফ কিরকম হবে। এইটা বিভিন্ন লোককে জিজ্ঞেস করা হয়েছে, 7,600 জনের মতো লোককে জিজ্ঞেস করা হয়েছে, 15 থেকে 69 বছর বয়সী, এবং বিভিন্ন জায়গায়, দিল্লি, জাকার্তা, জোহান্সবার্গ, লন্ডন, মেক্সিকো সিটি। সো ডিফারেন্ট টাইপের জায়গায়, ব্যাপারটা এরকম না যে খুব হাই এন্ড জায়গায় বা খুব লো এন্ড জায়গায়, ডিফারেন্ট টাইপের ডেমোগ্রাফিক, জনসংখ্যা বা এইজ গ্রুপের উপরে আসলে এটা করা হয়েছে সার্ভে থেকে। এবং এখান থেকে খুব ইন্টারেস্টিং কিছু জিনিস পাওয়া গেছে, খুব সংক্ষেপে এগুলা বলি একটু। যেরকম কেউ কেউ বলছে এটা হচ্ছে গিয়ে তাদের কি মনে হয় বা তারা কি চায়। একটা ইন্টারেস্টিং চাওয়া তাদের, সেটা হচ্ছে যে ধরা যাক তারা একটা এয়ার গ্লাস লাগাবে এবং তারা ভাববে যে আমি একটু ম্যাপ দেখতে চাই, তখন তার সামনে একটা ম্যাপ চলে আসবে। আমরা যেমন গুগল ম্যাপে জায়গাটা দেখি, সে ওই গ্লাস পরবে, সাথে সাথে ওর একটা ম্যাপ চলে আসবে ওই জায়গাতে। এটা হচ্ছে তাদের চাওয়া। অনেকে ভাবতেছে যে একদম ব্রেইন, যেটা বললাম টেলিপ্যাথিক যোগাযোগ, যেটা সামহাও ব্রেইন টু ব্রেইন কমিউনিকেশন হইতে পারে। সো এটা হচ্ছে তাদের চাওয়া। আমি জানি একটু ওয়াইল্ড চাওয়া, বাট চাওয়া, রাইট? আরেকটা কি, আরেকটা হচ্ছে গিয়ে তারা ভাবতেছে যে এটা হচ্ছে গিয়ে সোনা সংক্রান্ত, সেটা হচ্ছে যে তারা ভাবতেছে যে তাদের তারা তারা এই ধরেন বিদেশে গেলাম, আমরা গুগল ট্রান্সলেট ইউজ করে বুঝি, কিন্তু ওরা ধরে যে একটা ইয়ারফোন লাগাবে, সেই ইয়ারফোন অটোমেটিক তাকে ট্রান্সলেট করে দিবে। সো তার কষ্ট করে আর ট্রান্সলেট করতে হবে না। সো এরকম চাওয়াও তাদের আছে। সো এটা একটা চাওয়া। কেউ কেউ ভাবতেছে এরকম, এটা খুব ইন্টারেস্টিং, আমাকে যদি বলে আমি এটা ফান্ড করতে রাজি আছি। যেটা হচ্ছে যে তারা মুখে একটা ডিভাইস দিবে, তাইলে যেটা হচ্ছে তারা এক্স্যাক্টলি যে জিনিস টেস্ট করতে চায় সেটাই করতে পারবে। ফর এক্সাম্পল, আমি খাচ্ছি সবজি, কিন্তু আমি বিরিয়ানি খাওয়ার ফ্লেভার পাবো। সো এই টাইপের চাওয়াও তাদের আছে। সো এটা হইলে আমি খুবই খুশি হব। বাট যেটা বললাম যে এইরকম চাওয়াও তাদের আছে। সো কাইন্ড অফ ইন্টারনেট অফ সেন্সের কথা এখানে আমরা বলতেছি, রাইট? একই জিনিস, যে আমি ধরো একটা সিনেমা দেখতেছি, সিনেমাতে যে খাবারটা দেখাচ্ছে আমি সেই খাওয়ার গন্ধ শুদ্ধ পাবো। বা আমি একটা জায়গায় ভিডিও দেখতেছি একটা বনের, সেইখানকার গাছের বা ফুলের গন্ধ পাবো। সো এইরকম জিনিস ডিজিটালি, ছবি যেরকম ডিজিটালি এখন হতে পারে, রাইট? একইভাবে গন্ধ কেন না? সো আমাদের একটা বিট বাই বিট যদি আমরা গন্ধ যেভাবে আমাদের ব্রেইন সেন্স করে, সেই সিগন্যালটা যদি আমি ব্রেইনকে পাঠাতে পারি, তাহলে ব্রেইন গন্ধও পাঠাতে পারবে, কেন না? সো এটা হচ্ছে গিয়ে তাদের থট, যে হ্যাঁ এরকম হইলেও হইতে পারে। একই জিনিস রিমোটলি টাচ করা, ধরা যাক আমি ট্যাবলেটে দেখতেছি কাপড়, ওই কাপড়ের ফ্যাব্রিকটা কিরকম, এটা আমি বাটনে হাত চেপে চেপে বুঝতে পারবো যে ওকে, এইটা কি কটন, এটা কি সিল্ক, নাকি এটা উল, এইটা বুঝতে পারবো। সো এইটাও তাদের চাওয়া। আহ অনেকে ভাবতেছে যে এগেইন 3D প্রিন্টিং হবে, 3D ডিসপ্লে হবে। সো হলোগ্রাফি বা এই জিনিসগুলা খুব ভালোভাবে করা সম্ভব হবে আগামী দিনে। সো আমি জীবন্ত জিনিস দেখতে পারবো সামনে। এইটা হচ্ছে গিয়ে সবকিছু ভেরিফাইড হইতে হবে তখন, কোনো ফেক নিউজ আসবে কিনা সেটা তখন আগে থেকে ফ্যাক্ট চেক হয়ে আসবে।
কেউ যদি ভিডিও কল করে সেই লোক থেকে আসল লোক নাকি আসল না, এই জিনিসগুলো ভেরিফাই করে আসবে সিস্টেম আগে থেকে, যাতে সে ডিসিভড না হয়। সো এটা তাদের চাওয়া। তারা ভাবতেছে যে প্রাইভেসি বলে কিছুই থাকবে না, কারণ সবকিছু উড বি কানেক্টেড টু এভরিথিং। কেউ কেউ এটাও মনে করতেছে যে আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটাই সফিস্টিকেটেড হয়ে যাবে যে সেই সময় মানুষ হচ্ছে গিয়ে রোবটের ইকুয়াল রাইট নিয়েও আন্দোলন করবে। সো কারণ রোবট প্রায় মানুষের কাছাকাছি হবে। সো এগুলো খুব ওয়াইল্ড গেস, রাইট, বা ওয়াইল্ড কাইন্ড অফ ইমাজিনেশন মনে হতে পারে, বাট আমি এগুলো কেন বলতেছি, কারণ হচ্ছে যে কোনো একটা কোম্পানি যখন প্রোডাক্ট ছাড়ে সে কিন্তু মার্কেট রিসার্চ করে। সো এইগুলো সবগুলো হয়তো সত্যি হবে না, কিন্তু যেটা হচ্ছে যে তার মানে কি যে মানুষের মাথায় এই জিনিসগুলো আছে। সো 2030 হয়তো একটু আর্লি হয়ে যাচ্ছে, 2035-40-এ যখন অ্যাপেল টাইপের আনবে, তো তারা কিন্তু এই জিনিসগুলো চিন্তা করবে। এখনকার দিনে যখন টেসলা, এলন মাস্ক আছে, তো তখনও সেরকম কেউ না কেউ থাকবে। তারা কিন্তু এই জিনিসগুলো দেখবে যে আসলে মানুষ কি চায়, কি বাজারে ছাড়লে সেই জিনিসটা পপুলার হবে। সো এইখান থেকে আমরা আন্দাজ করতে পারতেছি তাহলে মানুষ কি ভাবতেছে। তো সেই টাইপের কিছু হয়তো বা আসতেও পারে, রাইট। এটা যেরকম যে আগে মানুষ ভাবতেছে যে 3D প্রিন্টিং, এখন তো 3D প্রিন্টিং সেরকম হয় না, কিন্তু তখন ভাবতেছে যে 3D প্রিন্টিং খুব ইজিলি হবে। সো আমি জাস্ট প্রিন্ট দিব আর একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট প্রিন্ট হয়ে বেরিয়ে চলে আসবে। সো এইগুলার মোদ্দা কথা কি? মোদ্দা কথা হচ্ছে যে আমরা ভাবতেছি যে সামনে এই আসল পৃথিবী আর সাইবার পৃথিবী, এই দুইটা প্রায় কানেক্টেড হবে। এই দুটার মধ্যে ডিস্টিংগুইশ করাটা খুব ডিফিকাল্ট হবে। এবং আমরা যেটা করতে পারি যে ধরা যাক আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ড যেটা বা ফিজিক্যাল রিয়েলিটি যেটা, সেটার একটা ডিজিটাল ভার্সন বানাতে পারি। ডিজিটাল ভার্সন বানানোর সুবিধাটা কি? সুবিধা যেটা হচ্ছে যে আমি আমার আমার যদি যে এক্সপেরিমেন্টটা করতে চাই, ধরা যাক আমার এই পুরা আহ, ঢাকা শহর আমার প্রতিটা জিনিসের যদি আমি একটা ডিজিটাল মিরর বানাইতে পারি, আমার সেন্সর দিয়ে আমার সব ইনফরমেশন যদি আমার সিস্টেমের কাছে থাকে, তাইলে কিন্তু ডিজিটালি আমার একটা ঢাকা শহর বানানো সম্ভব। সেটা যখন সম্ভব, তখন কিন্তু আমি ঢাকা শহরে একটা সার্টেন জিনিস যদি করি, তাহলে কি হবে সেটা সিমুলেট করতে পারবো। এবং অতীতে কোন জিনিসটা কেন হয়েছিল সেটাও বুঝতে পারবো। এবং একইভাবে আমি যদি এর সামনে একটা জিনিস করি, তাহলে কি হইতে পারে সেটাও প্রেডিক্ট করতে পারবো। সো তো তখন আমাদের প্ল্যানিংটা অনেক বেটার হবে। এগেইন, শুনতে সাইফাই মতো লাগতেছে, বাট এই জিনিসগুলো মানুষ আসলে চিন্তা করতেছে এখন। সো বেসিক্যালি 6G আসলে এই জিনিসটাই করবে। 6G ইউজ কেসটা আসলে এই টাইপেরই যে আমরা মোটামুটি এই অনলাইন দুনিয়া আর রিয়েল দুনিয়া অলরেডি খুব কাছাকাছি চলে আসছে, বাট এটা তখন প্রায় ইনডিস্টিংগুইশেবল টাইপের হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। অনেক বেশি সেন্সর, অনেক বেশি ডেটা নিয়ে তখন আমাদের কাজ হবে। সো এইটা হচ্ছে গিয়ে যেটাকে বলে যে সাইবার ফিজিক্যাল কন্টিনিউম, মানে হচ্ছে গিয়ে সাইবার জগৎ আর আহ, সত্যিকারের জগৎ অলমোস্ট একটা কন্টিনিউয়াস একটা ব্যাপার হয়ে যাবে আর কি। এটার মধ্যে পার্থক্য করাটা খুব ডিফিকাল্ট হবে। এখন সেটা যদি করতে হয়, সেটা যদি আবার 6G দিয়ে করতে হয়, কারণ 5G দিয়ে এই জিনিসটা এখনো সম্ভব না, কারণ 5G ক্যাপাবিলিটি ওই জায়গায় চায় নাই। 6G যদি করতে হয়, তাহলে 6G তে আসলে বেসিক্যালি কি কি জিনিস লাগবে, এখানে অনেক লিস্ট আছে, আমি স্লাইড পরে পাঠিয়ে দিব, আপনি দেখতে পারবেন। বাট এটা কয়েকটা জিনিস নিয়ে আমি আসলে ডিসকাস করব। সেগুলো আমি ওয়ান বাই ওয়ান যাই। যেমন ধরা যাক, যেটা বললাম যে অনেক কিছু, নেটওয়ার্কটা তখন সিম্পলি কয়েকটা সাইট, বেস স্টেশন, বিএসসি, আরএনসি এরকম থাকবে না, অনেক কিছু থাকবে, অনেক টাইপের নোড থাকবে, অনেক অ্যাপ্লিকেশন থাকবে। সো এই ডেপ্লয়মেন্ট বা এই জিনিসগুলোর প্রোগ্রামিংটা হইতে হবে খুবই ফ্লেক্সিবল। মানে আগেকার দিনে আমরা যেরকম একটা করে সাইট বানাইতাম, একটা করে বিএসসি বানাইতাম, এইভাবে না, এখানে অলমোস্ট এনিথিং এন্ড এভরিথিং উইল বি কানেক্টেড। সো এই জিনিসগুলোর ইন্টিগ্রেশন, এই জিনিসগুলোর ডেপ্লয়মেন্ট, এইগুলার প্রোগ্রামিং, এই জিনিসগুলো খুব সিম্পল হইতে হবে, খুব ফ্লেক্সিবল হইতে হবে, খুব ইজিলি প্রোগ্রামেবল হইতে হবে। এইটা হচ্ছে একটা নিড, রাইট। আমাকে অ্যাডাপ্টেশনটা খুব ফাস্ট হইতে হবে, কারণ অনেক জিনিস নেটওয়ার্কে কানেক্ট করবো, জাস্ট কয়েকটা সাইট না। এবং যেটা বললাম যে কানেক্টিভিটি হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, তো সেটা যখন করতে হবে আমাদের লেটেন্সি আরো ভালো হইতে হবে, রেজিলিয়েন্ট হইতে হবে, যাতে খুব সহজেই আমার আহ, কি বলবো কানেক্টিভিটিতে যেন ভেঙে না যায়, কারণ এই কানেক্টিভিটির উপর আমরা তখন অনেক বেশি নির্ভর করব। সো এই জিনিসটা তখন আরো বেশি ইম্পর্টেন্ট হবে। স্পেকট্রাম, আমি যেটা বললাম যে 5G তে আমি কি বলছিলাম যে ধরো যে 24 থেকে 52 হবে,
ইভেন 100 হবে, এইটা তখন আসলে আরো আরো বেশি সহজ হবে, মানে আরো আরো বেশি সত্যি হবে। 5G জন্য এই জিনিসটা এখন আছে, বাট অত বেশি ইউজ হয় না। 5G এখনো 3.5 গিগ এখানেই আছে। 24 বা 52 কথা বলা হচ্ছে, কিন্তু এটা এখনো আসলে ওভাবে সত্যি হয় নাই। কিন্তু 6G তে যে জিনিসটা হবে 52 বা 100 পর্যন্ত চলে যেতে পারে। সো এইটা একটা জিনিস হবে। এবং নন টেরেস্ট্রিয়াল অ্যাক্সেস মানে হচ্ছে গিয়ে ড্রোন, হ্যাপস মানে হচ্ছে গিয়ে হাই অল্টিটিউড প্ল্যাটফর্ম স্টেশন, মানে ধরা যাক উপগ্রহ টাইপের জিনিসপত্র, এলিও লো আর্থ অরবিট স্যাটেলাইট, এটা হচ্ছে গিয়ে মানে পৃথিবী থেকে একটা সার্টেন ডিস্টেন্স থাকা স্যাটেলাইট। এই জিনিসগুলা তখন এই যে এখন যেরকম আমাদের ইলন মাস্ক সাহেব যেগুলো করতেছে, তো সেই টাইপের জিনিসগুলো তখন আরো বেশি রিলেভেন্ট হবে। এখন তো আর স্টার্টিং খুব বেশি ইউজ হয়, but তখন এই জিনিসটা অনেক কমপ্লেক্স হবে, কারণ এত রকম কানেক্টিভিটি দরকার হবে যে এটা শুধু সাইড দিয়ে হবে না। আমার পৃথিবীর উপরে একটা সার্ফেস একটা সার্টেন উপর থেকে এই জাতীয় জিনিসপত্র লাগবে, যেটা অনেক দূর দূরান্তে জিনিসকে কানেক্ট করতে পারে একসাথে, আদারওয়াইজ এটা সম্ভব হবে না। সো এই কাভারেজ বলেন, পারফরমেন্স বলেন, এই জিনিসগুলোর এক্সট্রিম রিকোয়ারমেন্ট লাগবে, কারণ সিম্পলি হ্যান্ডসেট টু হ্যান্ডসেট কানেকশন না, সেন্সর টু সেন্সর কানেকশন নিয়ে তখন আমরা কথা বলবো। এবং অনেক সেন্সিটিভ লেটেন্সি বা ডেটা ট্রান্সফার, এই জিনিসগুলো তখন দরকার পড়বে। যেটা বললাম যে আহ, অনেক ডিভাইস তখন থাকবে, রাইট? সো এই ডিভাইস গুলার ক্ষেত্রে আমরা 5G তে যখন যেটা বলছিলাম যে ম্যাসিভ মেশিন টাইপ কমিউনিকেশন, যেটা বলতেছিলাম যে ধরা যাক মিটার, স্মার্ট মিটার টাইপের, এগুলো হচ্ছে গিয়ে খুব কম ডাটা খাবে, রাইট? কম ডাটা না, কম কম পাওয়ার লাগবে, এই টাইপের ডিভাইস আমরা স্মার্ট মিটার বা এইসব ক্ষেত্রে বলছিলাম। 6G তে হচ্ছে গিয়ে জিরো এনার্জি ডিভাইস দরকার পড়বে আমার। এইটা হচ্ছে কি কোনো পাওয়ার তো খাবে না নর্মালি, এটা এনার্জি হারভেস্ট করবে। ধরা যাক আলো, সূর্যের আলো থেকে, সোলার আলো থেকে, বা ভাইব্রেশন থেকে, বা ধরা যাক রেডিও ওয়েভ, অন্য কারণে যে রেডিও ওয়েভ আছে সেইখান থেকে সে এনার্জি হারনেস করে নিয়ে নিজেকে চালাবে। আলাদা করে এগুলাকে চার্জ করব সেইটা সম্ভব না, কারণ আমরা যেই স্কেলের ডিভাইসের কথা বলতেছি এই স্কেলের ডিভাইস কিভাবে চার্জ করা সম্ভব না। আহ, তারপরে ধরা যাক ডিভাইস ধরন কি হবে। ডিভাইসের ধরন হচ্ছে গিয়ে স্মার্ট গ্লাভ বা স্কিন সেন্সর টাইপের জিনিসপত্র হবে। আমি যেটা বললাম যে আমার যদি ইন্টারনেট অফ সেন্স করতে হয়, আমি যদি টাচ, এই ফিল গুলাকে আমি এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সমিট করতে চাই, তাহলে আমার ডিভাইস গুলো কিন্তু সেরকম হইতে হবে, যেটা আমার বডির সাথে খুব ওয়েল কানেক্টেড। মানে আমার বডি, আমার চোখ, আমার হাত, টাচ, এই সেন্সেশন গুলাকে যে বুঝতে পারে এবং ব্রেইনকে ওই ওই টাইপের সিগন্যাল পাঠাইতে পারে, এই টাইপের ডিভাইস দিয়ে আমি তখন কাজ করব। সো ওই টাইপের ডিভাইস গুলো তখন লাগবে। আর ব্রেইন কম্পিউটার ইন্টারফেস যেটা বললাম যে ব্রেইন আর কম্পিউটারের মধ্যে, কম্পিউটার বলতে আমি মেশিন বলছি, সেটা হ্যান্ডসেট হতে পারে বা ট্যাবলেট হতে পারে, বা আমাদের যে স্মার্ট গ্লাভস, বা আমাদের ধরা যাক যে ডিভাইস দিয়ে আমি গন্ধ শুকবো ভাবতেছি রিমোটলি, সেই জিনিসগুলা স্ট্রেইট সামহাও ব্রেইনের সাথে কানেক্টেড হবে, যে ব্রেইনকে ওই ওই সিগন্যালটা দিতে হবে যে ওকে এটা এখন খেজুরের গন্ধ, এটা গোলাপের গন্ধ। ওইটা তো আর আমি তার লাগাবো না ওই যন্ত্র থেকে আমার ব্রেইনে। সো সামহাও একটা ইন্টারফেস ক্রিয়েট হবে, ব্রেইন কম্পিউটার ইন্টারফেস, এই টাইপের জিনিসগুলো লাগবে। কিভাবে হবে সেইটা আসলে ইয়েট টু বি ফিক্সড, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের এখনো কল্পনায় আছে যে এই জিনিসগুলো আমাদের করতে হবে। আহ, তারপর হচ্ছে কি নেটওয়ার্কটা হতে হবে কগনিটিভ, মানে হচ্ছে কগনিটিভ মানে কি, যে সচেতন টাইপের, রাইট? আমরা এখন যেই নেটওয়ার্ক আছে আমাদের, রাইট, সেইগুলাতে এখনো মানুষকে অনেক কিছু করতে হয়, মানুষকে অনেক কনফিগার করে দিয়ে আসতে হয়, প্রবলেমকে ট্রাবল শুট করতে হয়। এবং যখন সিচুয়েশন চেঞ্জ হয়, ধরো যাক ট্রাফিক বাড়ছে, তখন আমাকে একটা সার্টেন প্যারামিটার কমায় ওইটাকে ম্যানেজ করতে হয়। যখন আমার ট্রাফিক কমে, অন্য একটা জিনিস করতে হয়, এই ফিচার দাও সেই ফিচার দাও, অনেক কিছু করতে হয় যদি আমি নেটওয়ার্কটাকে অপটিমাইজ করতে চাই। কগনিটিভ নেটওয়ার্ক হচ্ছে গিয়ে নেটওয়ার্ক নিজে নিজেই শিখবে যে ওকে এই বছরের এই সময়টায় ট্রাফিক এরকম থাকে, রাতের বেলা ট্রাফিক কম থাকে, এবং সে ক্রমাগত এই জিনিসগুলো শিখে 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 সে নিজেই নিজেকে সবসময় আপডেট করবে। এখানে আমাকে যে বলতে হবে না যে ওকে এখন কি রাতের বেলা এখন তো ট্রাফিক নাই, তুমি আহ, দুইটা টিআরএক্স বন্ধ করে দাও, এরকম আমার বলতে হবে না, উনি জিনিস সেটা বুঝবে। অনেক সময় কুয়াশা বেশি, কুয়াশা বেশি হলে তোমার কি করতে হবে, এই ট্রান্সমিশন লিঙ্কে সেই জিনিসটা করো। এই জিনিসগুলো এখন মানুষ বা ইঞ্জিনিয়াররা নিজেরা করে, প্ল্যান করে করে। কিন্তু আমরা যেই 6Gর কথা বলতেছি সেইখানে এইভাবে করলে আমরা কখনোই
ওই ওই এক্সট্রিম পারফরমেন্স বা এক্সট্রিম যে গ্যারান্টি, রিলায়েবিলিটি, সেটা দিতে পারবো না, কারণ আমার পক্ষে এত ফাস্ট রেসপন্ড করা সম্ভব না। যে চেঞ্জটা এখন হচ্ছে, এইটা সিস্টেমকে নিজে নিজে বুঝতে হবে, নিজে নিজে করতে হবে। সিস্টেমের পক্ষে সম্ভব মাইক্রো সেকেন্ড বা ন্যানো সেকেন্ডে রেসপন্ড করা, মানুষের পক্ষে সম্ভব না, রাইট? সো এইটা হচ্ছে কি কগনিটিভ নেটওয়ার্ক, তার কাছে প্রচুর ডাটা থাকবে। সেই ডাটা দিয়ে সে নিজে নিজেকে ট্রেন করবে এবং নিজে নিজে অ্যাডপ্ট করবে যে যে নিডটা তার সাথে। এবং যেটা হলো যে এই জিনিসটা করতে গেলে কি, যে কম্পিউট যে ব্যাপারটা, প্রসেসের যে ব্যাপারটা, সেই জিনিসটা অনেক আহ, অনেক রিচ হইতে হবে। এবং একটা জায়গায় একটা কম্পিউটার এইভাবে হলে হবে না, একটা ফ্যাব্রিকের মতো থাকবে যে প্রচুর কম্পিউট, এক ধরনের মেশড একটা এক ধরনের কম্পিউটিং হইতে হবে, যাতে করে একটা জায়গায় ফেল করলে আরেকটা জায়গায় সেটা টেক ওভার করতে পারে। এবং এই যেটা বললাম যে অনেক টাইপের ক্লাউড প্রোভাইডার থাকবে, অ্যাপ ডেভেলপার থাকবে, সার্ভিস প্রোভাইডার থাকবে, এই সবার মধ্যে একটা কোলাবোরেশন লাগবে, যাতে একজন একজনকে কাইন্ড অফ সাপোর্ট করে। এবং এইখানে আজকের দিনে যেটা হয় যে ধরা যাক আমি একটা সফটওয়্যার বানাইছি, সেটা আরেকটা কোম্পানি যে সফটওয়্যার বানায় তার সাথে কাজ করে না, কম্পেটেবল হয় না, বা হইলেও অনেক ফাংশনালিটি লিমিটেড থাকে। এইভাবে হইলে আসলে হবে না। ধরা যাক একই 6G নেটওয়ার্কে হয়তো বা একটা অটোমোবাইল রিলেটেড সফটওয়্যার একজন বানাবে, আরেকজন হয়তো মাইনিং রিলেটেড সফটওয়্যার বানাবে, আরেকজন হয়তো স্পেস শিপ রিলেটেড কিছু একটা বানাবে। এবং এইগুলা সবাই সবার সাথে আসলে একজন আরেকজনের ডাটা নিয়ে তার অ্যালগোরিদমকে তবে রিচ করবে। এই জিনিসটা করতে গেলে যেটা হবে যে এই সবার, এই যে ডিফারেন্ট টাইপের যারা অ্যাপ ডেভেলপার আছে বা সার্ভিস প্রোভাইডার আছে, তাদের মধ্যে এই জিনিসগুলো আসলে কোলাবোরেশনটা হইতে হবে, যেন সবাই সবার ডাটাকে পড়তে পারে। এখানে যেন এরকম না হয় যে আমার ডাটা আরেকজন পড়তে পারছে না, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আলাদা, এরকম যেন না হয়। সো এই কোলাবোরেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফের প্রোভাইডার বা ডেভেলপাররা আসলে একসাথে কাজ করবে 6G-তে। সো এই জিনিসটা তখন খুব ইম্পর্টেন্ট হবে, রাইট? এবং যেটা বললাম যে এখানে থ্রুপুট, লোড লেটেন্সি, রিলায়েবিলিটি, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এটা করতে গেলে আসলে আমার কম্পিউটিং কি আসলে মেইন কাজটা করতে হবে, সেই আসলে মেইন কাজটা করে। তো বাদ বাকি জিনিস হচ্ছে মেইন, কিন্তু এই কম্পিউটিং কাজটা যেন ভালো হয় সেটার জন্য আমাকে একটা ফ্যাব্রিকের মতো ক্রিয়েট করতে হবে। আর যেটা বললাম যে এইখানে আমি যদি, যেটা বললাম যে এত রকম ডিভাইস এখানে কানেক্টেড হবে, সো এখানে আসলে ইন্ট্রুশন খুব ইজিলি পসিবল হবে। মানে যে কেউ আগে, এখনকার মোবাইল সিস্টেমে কি আমি জানি রবি সাইট এটাই, গ্রামীণ ফোনের সাইট এইটাই, ওই সাইটে ঢুকতে অনেক পারমিশন লাগে, এবং একটা সাইট থেকে একটা সাইডে যে কানেকশন সেইটা খুবই প্রোটেক্টেড, রাইট? সো এটা খুব সহজে প্রোটেক্ট করা সম্ভব। কিন্তু আমি 6G-তে যেভাবে বলতেছি যে সবকিছু সবকিছুর সাথে কানেক্টেড হবে, ধরো জায়গায় একটা জুতাও হয়তো নেটওয়ার্কের সাথে কানেক্টেড হবে, আমার স্মার্ট শু হয়তো বা হইলো, সেই জুতা দিয়ে কেউ, সেই জুতাকে যদি হ্যাক করে কেউ সিস্টেমে ঢুকে পড়ে, তখন সেই সিস্টেমকে কিন্তু ঝুঁকির মুখে ফেলতে পারে। সো এই সিস্টেমটাকে খুব ট্রাস্টওয়ার্দি হইতে হবে। তো এইখানে যে রুট অফ ট্রাস্ট যেটাকে বলে, রট মেকানিজম হয়তো বা লাগবে, সেটা হচ্ছে গিয়ে একটা সেন্ট্রাল কাইন্ড অফ বডি থাকবে, বা একটা, যে হচ্ছে অথেন্টিকেশন গুলা করবে। সো যে কেউ যেখানে মানে ঢুকে যেন আমার সিস্টেমটাকে আসলে ঝুঁকির মুখে না ফেলতে পারে। সো এই টাইপের মেকানিজম গুলো খুব ইম্পর্টেন্ট হবে, যাতে আমার সিস্টেমটা ট্রাস্টওয়ার্দি থাকে। এখানে যেন খুব ইজিলি একজন এসে হ্যাক না করে ফেলতে পারে, যেহেতু প্রচুর ডিভাইস থাকবে। সো এখানে আসলে লুপ হোল বেশি থাকবে, এক্লিপস হিল বেশি থাকবে, অনুপ্রবেশের সুযোগ বেশি থাকবে। এইটাকে ঠেকানোর জন্য আমার সিস্টেমটাও আরো অনেক বেশি রোবাস্ট হতে হবে, যেটা আজকের দিনে অতটা দরকার নাই, কিন্তু তখন সেটা দরকার পড়বে। সো ফাইনালি তাইলে আমি যদি বলি যে 6G মানে can't spark the what 6G is which 5G isn't, right? So এখানে একদম বাইরের যে সার্কেলটা, যেখানে লেখা আছে ডিভাইস ডাইভার্সিটি, নেটওয়ার্ক সেন্সিং, এইগুলা হচ্ছে গিয়ে যে নতুন যে যেই দিকগুলো আমার 6G দিবে, যেটা 5G দেয় না। এইটা হচ্ছে গিয়ে নতুন টাইপের জিনিসপত্র, রাইট? বাইরের যেই 6-7টা জিনিস লেখা আছে একদম বাইরের সার্কেল, আউটার সার্কেলে, এর ভিতরের সার্কেল যেটা গাঢ় নীল, যেটা সেইখানে ডাটা রেট, লেটেন্সি, নেটওয়ার্ক ক্যাপাসিটি, এইটা কিন্তু যেটা হচ্ছে গিয়ে ক্লাসিক্যাল ক্যাপাবিলিটি। মানে আজকের দিনের 4G বা 5G তো এটা আছে। নেটওয়ার্ক ক্যাপাসিটি আমরা আজকেও জানি, স্পেকট্রাম, থ্রুপুট, লেটেন্সি, পজিশনিং, কাভারেজ, এই কনসেপ্ট গুলো নতুন না। এইগুলা 3G, 4G, 2G সবখানেই ছিল, 5G তেও ছিল।
এইটা 6G তেও লাগবে, হয়তো বা একটু এনরিচ লাগবে, আরো বেশি এনহ্যান্সড হবে, কিন্তু এই মাঝখানের জিনিসগুলো স্টিল থাকবে, 6G তেও থাকবে। বাইরে যে যে জিনিসগুলো সেগুলো হচ্ছে নতুন করে অ্যাড হবে, নতুন টাইপের সার্ভিস, নতুন টাইপের সিকিউরিটির দরকার পড়বে, নতুন টাইপের ডিভাইস দরকার পড়বে, রাইট, নতুন টাইপের সেন্সর লাগবে। সো বাইরের জিনিসগুলো হচ্ছে কি 6G জন্য নতুন করে লাগবে, আর ভিতরের জিনিসগুলো হচ্ছে আগেকার ক্লাসিক জিনিসই, কিন্তু আরো শক্ত হতে হবে। এবং একদম ভিতরে যেটা, এটা হচ্ছে যে 6G তে কি থাকতে হবে, সেটা হচ্ছে যে এটা যে কোনো টেকনোলজির জন্য সত্য, যে কোনো টেকনোলজি প্রোভাইডার বা যে যে কোনো কিছুই ডেভেলপ করুক না কেন, এই জিনিসটা কস্ট এফিসিয়েন্ট হতে হবে। আমি খুব সুপার ডুপার একটা কিছু বানাইলাম যেটা আসলে মানুষ এফোর্ড করতে পারে না, সেটা হলে হবে না। সো আমার যদি একটা জিনিস, একটা টেকনোলজিকে সাকসেসফুল হইতে হয়, তাহলে সেই জিনিসটা কস্ট এফিসিয়েন্ট হইতে হবে এবং সাস্টেনেবল হইতে হবে। একটা সময় আহ সিটি সেল যখন ছিল, মানে একটা হ্যান্ডসেটের দাম বোধহয় 1 লাখ টাকা ছিল, তখন মানুষের কাছে, মানুষ মোবাইল ইউজ করতো না, এখন করে, কারণ সেটা অ্যাফোর্ডেবল। এখনো 5G বাংলাদেশে পপুলার না, কারণ এখনো 5G ক্যাপাবল যে হ্যান্ডসেট, সেটার দাম অনেক বেশি। স্মার্টফোন, নর্মাল স্মার্টফোন দিয়ে এটা এখনো হয় না। যখন সেটা হাতের নাগালে আসবে, তখন বাংলাদেশে 5G হবে। এখন চাইলে কিন্তু 5G করা যাইতে পারতো, আমাদের স্পেকট্রাম তো আছেই, বিটিআরসি চাইলে অপশন করতে পারে, কিন্তু কেউ কি কিনবে না, কারণ ওইটা এখন ফ্লাই করবে না। সেম জিনিস 6G জন্য, যখন 6G আসবে, সেটা যদি এতটাই আউটরেজিয়াস হয়, যেটা আসলে মানুষ এফোর্ড করতে পারে না, তাইলে আসলে 6G ফ্লাই করবে না। সো এতক্ষণ মধ্যে আমি যেটা বললাম, এখান থেকে কিন্তু একটা জিনিস আমাদের আপনারা বুঝতে পারতেছেন, যেটা হচ্ছে যে 5Gর ব্যাপারটা অনেক সলিড, কারণ 5G আসলে হচ্ছে, 6G ততটা না। 6Gর ব্যাপারটা এখন অনেক কনসেপচুয়াল লেভেল আছে, রাইট? সো 6G আমি যাই বলতেছি, টেক দিস উইথ এ পিঞ্চ অফ সল্ট, কারণ এটা কিন্তু এখনো আসলে হয় নাই। কবে হইতে পারে, সেইটার জন্য এই স্লাইডটা আমি রাখছি। এটা হচ্ছে 3GPP টাইমলাইন। 3GPP কারা? 3GPP হচ্ছে গিয়ে থার্ড জেনারেশন পার্টনারশিপ প্রজেক্ট। এটা হচ্ছে গিয়ে একটা স্ট্যান্ডার্ডাইজেশন বডি। আমি যেটা বললাম যে আজকের দিনে এরিকসন যেরকম, আমি যেরকম এরিকসনে কাজ করি, একটা সুইডিশ কোম্পানি, এরকম নোকিয়া আছে, এরকম হুয়াওয়ে আছে, এরকম জেডটি আছে। এক একটা কোম্পানি এক এক রকম ভাবে তার প্রোডাক্ট ডেভেলপ করে। এখন এরা যদি নিজেদের মধ্যে ঠিক মতো কাজ না করে, তাইলে তো মানে সবাই মনোপলি হয়ে যাবে, বা জিনিসটা তো বিচ্ছিন্ন ভাবে কাজ করা সম্ভব না। তো এই সবাই যেন মিলেমিশে কাজ করতে পারে, সেই জন্য সার্টেন স্ট্যান্ডার্ডাইজেশন করতে হয়। 3GPP এই কাজটাই করে, যে ওকে, তুমি যাই বানাও না কেন, অ্যাটলিস্ট এই জিনিসগুলো তোমার করতে হবে, যাতে করে আহ, আমি যেই 6Gটা বানাবো, সেটা তুমি এই এই ভেন্ডরের থেকে নাও বা ওই ভেন্ডরের থেকে নাও, অ্যাটলিস্ট এই জিনিসটা হবেই। এই কাজটাই হচ্ছে কি 3GPP করে। তো এখানে আমি যদি দেখি যে 4G শুরু হয়েছিল কবে, রিলিজ 14 থেকে শুরু হয়েছে, বা আরো আগে থেকে শুরু হয়েছে। এরপরে 5G এসে যোগ হয়েছে রিলিজ 15-তে আসলে। এখন এইভাবে চলতেছে, রিলিজ 18-তে 5G অ্যাডভান্সড হবে। এই গোলাপি টাইপের কালার, যেটা অ্যাডভান্স আসলে তেমন কিছু না, 5Gরই আর একটু উন্নত ভার্সন। 3G, সরি, 6Gর কাজ আসলে শুরু হবে রিলিজ 21 থেকে, মানে 2028 সাল থেকে। তো আমি এখন পর্যন্ত যেটা বললাম, সেগুলো কিন্তু আসলে একটা কনসেপচুয়াল লেভেল। এই এখনো কিন্তু আমরা স্ট্যান্ডার্ডাইজেশনটাই করি নাই। স্ট্যান্ডার্ডাইজেশনটাই যারা 3GPP করবে, সেটা শুরু করবে ওরা বেসিক্যালি 2028 সাল থেকে। মানে হচ্ছে গিয়ে বিভিন্ন অপারেটর, মানে যারা টায়ার ওয়ান অপারেটর, যারা মেইন, যারা ইকুইপমেন্ট বা সফটওয়্যার বা হার্ডওয়্যার বানায়, তাদের সাথে মিলে বলবে যে ওকে, এই কমিউনিকেশনটা আসলে কিভাবে হইতে পারে। এই স্ট্যান্ডার্ডাইজেশনটা শুরুই হবে 2028 সালে। এবং এক্সপেকটেশন হচ্ছে যে প্রথম কমার্শিয়াল 6G রিলিজটা হবে 2030 সালে। সো এখন থেকে 6 বছর পরে, রাইট? সো এই জন্য 6GB আমরা যে কথাগুলো বললাম এতক্ষণ, সেটা কাইন্ড অফ সুপারফিশিয়াল, কাইন্ড অফ হাই থট টাইপের। ওয়ারেস 5G কিন্তু হচ্ছে, ইটস হ্যাপেনিং রাইট নাও। বাংলাদেশে হয়তো হচ্ছে না, কিন্তু পৃথিবী জুড়ে হচ্ছে। সো তাইলে আমি যদি বলি যে আমার ক্যারিয়ার অপরচুনিটি যদি দেখি 5G আর 6G, তাহলে কি হবে? 5G আমি যেটা বললাম, এটা অলরেডি হচ্ছে। তার মানে আমাদের, আমি যদি এখন জাপানে যাই, ডোকোমো বা সফট ব্যাংকে 5G আছে, কোরিয়াতে আছে, এসকেটি, কেটি, এগুলোতে আছে, ইউএসএ তে এটিএমটি, ভেরাইজন, ওরা করতেছে, অস্ট্রেলিয়া টেলসরা, সিঙ্গাপুরে সিংটেল আছে। সো আপনি যদি সেই সব দেশে থাকেন, আপনি নেটওয়ার্ক অপারেটরই কাজ করতে পারবেন 5G তে। নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার, মানে ধরা যাক এরিকসন, হুয়াওয়ে, নোকিয়া, স্যামসাং, এইসব জায়গায় 5G নিয়ে কাজ করার সুযোগ আছে। এখনো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে, কারণ 5G এখনো, যদিও এটা পুরোদমে হচ্ছে, কিন্তু এখনো আসলে এখানে আরো কাজ করার জায়গা আছে। সো R&D তেও 5G তে কাজ করার সুযোগ আছে। এবং 5G যেটা বললাম, যে অনেক ইন্ডাস্ট্রিতে 5G যেটা হয়, যে অনেক পোর্ট আছে, পোর্ট মানে বন্দর, সেইখানেও
এটা একটা প্রাইভেট 5G নেটওয়ার্ক আছে, বা এয়ারপোর্ট, ওরাও 5G নেটওয়ার্ক বানায় জাস্ট এয়ারপোর্টটাকে মেনটেন করার জন্য। So, সেই সব জায়গায় তো আসলে কাজ করার সুযোগ আছে 5G ক্ষেত্রে। কিন্তু 6G, আমি যেটা বললাম যে 6G এখনো আসলে অনেক দূরের পথ। সো 6G তে যদি কাজ করতে হয়, বেসিক্যালি কি স্ট্যান্ডার্ডাইজেশন বডি, এই যে ধরা যাক ITU বা 3GPP, এই যে যারা 6G নিয়ে স্ট্যান্ডার্ডাইজেশন গুলো করতেছে, সেই সব জায়গায় কাজ করা যেতে পারে, সেইখানে ক্যারিয়ার অপরচুনিটি আছে। 6G নিয়ে যে রিসার্চ কোলাবোরেশন হচ্ছে, কয়েকটা নাম দিছি আমি এইখানে। ইউরোপে এটাকে বলে হেক্সা-এক্স, ইউএসএ আছে নেক্সট জি অ্যালায়েন্স, ইন্ডিয়াতে হচ্ছে 6G ভারত অ্যালায়েন্স, চায়না তো চায়না 2030। সো এইগুলো হচ্ছে গিয়ে রিসার্চ কোলাবোরেশন গ্রুপ। সো যারা আপনাদের মধ্যে রিসার্চ নিয়ে কাজ করতে পছন্দ করেন, রিসার্চের জন্য 6G এই ফোরাম গুলো আছে, এরকম আরো আছে, এগুলো প্রমিনেন্ট, যেখানে আসলে এরিকসনও কন্ট্রিবিউট করে। সো 5Gর জন্য যেটা বললাম, যেটা আসলে অলরেডি ম্যাচিউরড একটা টেকনোলজি, যদিও বাংলাদেশে এখনো হয় নাই, বাট পৃথিবী জুড়ে অ্যাটলিস্ট পিকড আপ হয়েছে। অনেক দেশে এখনো 5G নাই, বাট অনেক দেশে আছেও। সো এটা একদম অপরিচিত বা একেবারে আনকরা কিছু না। সো এই জন্য আমি এটা অনেক ম্যাচিউর, অনেক জায়গায় 5G নিয়ে কাজ করা যায়। বাট 6Gটা আমি যেটা বললাম, মেইনলি হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ডাইজেশন এবং R&D রিলেটেড অপরচুনিটি আমার 6Gর জন্য আছে। ফাইনালি এটাই আমার শেষ স্লাইড। সো আমি যদি কি টেকের কথা বলি, এইখানে কিছু স্ট্যাট আমি দিতে পারি। সেটা হচ্ছে যে আমি যেটা অলরেডি বলছি যে 5G খুব ভালো মতো আগাচ্ছে অলরেডি। পৃথিবীতে যত মোবাইল ডাটা জেনারেট হয় তার 34% 5G দিয়ে হচ্ছে, এবং 2030 সালে প্রায় 80% ট্রাফিক 5G দিয়ে হবে। সো 2030 সালে 5G হবে হচ্ছে গিয়ে মেইন প্লেয়ার। আজকের দিনে যেটা 4G, আগামী 6 বছর পরে পৃথিবীতে যদি দেখি, এটা 5G, 80% ডাটা 5G দিয়েই যাবে। এবং একদম উপরে এই ছবিটার উপরে হালকা নীল দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 6G। সো এই 2030 সাল নাগাদ হয়তো আমরা 6G দেখতে পারবো। এবং আমি এতক্ষণ ধরে যা বললাম, যে সেটা যদি সত্যি হয়, তাইলে 6G আসলে আমরা যেইভাবে কানেক্ট করি নিজেদেরকে পৃথিবীর সাথে বা নিজেদের মধ্যে, এইটা পুরোপুরি চেঞ্জ করে ফেলবে। সো দ্যাটস অল আই হ্যাড টু সে। এইটা হচ্ছে আমার পার্সোনাল ইমেইল অ্যাড্রেস। আমার লেখালেখি করার শখ আছে, আমার ব্লগ ওয়েবসাইট এটা, লিঙ্কডইনে যদি কেউ কানেক্ট করতে চান আমাকে এখানে পারবেন। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আর ইমেল অ্যাড্রেসও চাইলে পাঠাতে পারেন। আমি যদিও ইমেল খুব বেশি পড়ি না, অফিসের ইমেল বাদ দিয়ে, বাট স্টিল করলে করতে পারেন। সো অ্যাগেইন থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আই হোপ আপনাদের কিছু হলেও এটা কাজে আসছে। সো আমার এইটুকুই বলার ছিল। এখন আপনার যদি কোয়েশ্চেন করার থাকে, কোয়েশ্চেন করতে পারেন, বা ওভার টু ইউ, যারা হোস্ট ছিলেন আপনারা, যদি আমাকে গাইড করেন এখন কোনো কোয়েশ্চেন আছে কিনা, বা কখন ক্লোজ করব। এখন যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে তা আমি আবারও বলছি, যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা এটা চ্যাট বক্সে লিখে জানাতে পারেন। আচ্ছা, একটা একটা কোয়েশ্চেন দেখলাম, সেটা হচ্ছে যে আমরা এখন যে ফোন ইউজ করি সেগুলো হচ্ছে হাইয়েস্ট 4G পর্যন্ত কাজ করে, 5G আসলে নতুন আচ্ছা, যেটা হচ্ছে যে এটা হচ্ছে যে এই যে ফোনগুলা, হ্যাঁ, ফোনগুলা যে যখন বানায়, এগুলোর জন্য কিন্তু আমার চিপসেট লাগে, ফোনের ভিতরে কিন্তু চিপসেট থাকে। চিপসেট গুলা বানায় হচ্ছে কোয়ালকম বা এই টাইপের, বা TSMC, তাইওয়ানের একটা চিপসেট কোম্পানি আছে তারা। এই চিপসেট গুলা কিন্তু খুব প্রথম যখন হয় তখন কিন্তু খুব এক্সপেন্সিভ থাকে, রাইট? এবং যেটা হচ্ছে যে এই জিনিসগুলা ক্রমাগত কিন্তু ইমপ্রুভমেন্টের মধ্যে দিয়ে আসে। সো 4G যখন আসছে 2012 সালে, প্রথম বোধহয় 4G 2010 বা 12 সালে আসছে, সেইটা একটা সার্টেন জিনিসকে মাথায় রেখে ওই চিপসেট গুলা বানানো হয়েছে, রাইট?
তো যেই হ্যান্ডসেটটাতে ওই চিপসেটটা আসছে সেটা কিন্তু 4G সাপোর্ট করবে। এখন যে হ্যান্ডসেট গুলা বাজারে আসতেছে সেই সেই হ্যান্ডসেট গুলোতে হচ্ছে কি লেটেস্ট যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট থেকে যেই চিপসেটটা বের হয়েছে সেটা আসছে, এবং সেই চিপসেটটার দাম বেশি। একটা যে কোনো জিনিস প্রথম যখন বাজারে আসে, আহ, এখন আমি জানি না, আমি আইফোন ইউজ করি না, এখন আইফোনের লেটেস্ট যেটা সেটা নিশ্চয়ই দাম অনেক বেশি। iPhone 4 5 এর দাম যদি এখন থেকে থাকে এটার দাম নিশ্চয়ই অনেক কম হবে। সেম গোজ ফর চিপসেট, প্রথম যখন বের হয় সেইটা অনেক রেয়ার থাকে এবং ওইটার দাম অনেক বেশি থাকে। তো সেইটা যে হ্যান্ডসেটে দেওয়া হয় সেই হ্যান্ডসেটের দাম বেশি থাকবে। সো এই মুহূর্তে বসে আমার পক্ষে আসলে বোঝা সম্ভব না যে আহ, আমি আসলে এখন থেকে 3 বছর পরে কোন ডিমান্ডটা আসবে সেই অনুযায়ী আমি একটা হ্যান্ডসেট বানাবো। 4Gর জন্য যেই চিপসেটটা বানানো হয়েছে তার মাথাতেই ছিল না যে 5G বলে একটা কিছু আসবে। হ্যাঁ, আজকের দিনে আহ, কেউ হয়তোবা একটা হ্যান্ডসেট বানাচ্ছে সেটা শুধু 4Gর জন্যই। আজকের দিনে কিন্তু চাইলে হয়তোবা সে ওই চিপসেটটা দিতে পারতো হ্যান্ডসেটে যেটা 5G বা 6G সাপোর্ট করবে, কিন্তু সে একটা 4Gর বা 3Gরই চিপসেট দিচ্ছে কেন? কারণ 3G বা 4Gর ওই চিপসেটটা আহ, এখন দাম কম। ওইটা যদি দিই আমার একটা হ্যান্ডসেটের দাম হয়তো 5,000 টাকা হবে, ওইখানেই আমি যদি এখন 5G কেবল হ্যান্ডসেট দিই সেটা হয়তো 80,000 টাকা হবে। সো সে চিন্তা করে দেখে যে ওকে, আমি যে ফোনটা বানাবো সেটা কি 5,000 টাকা দিয়ে যারা কিনবে তার জন্য, নাকি যে 80,000 টাকা দিয়ে বানাবে তার জন্য। সো একই ফোন বা একই জিনিস তো আসলে সবার জন্য বানায় না। যেই যেই কারণে আপনি একই গাড়ি সবার মানে সবখানে পাবেন না, যেই কারণে আপনি একই কোয়ালিটির ঘড়ি সবখানে পাবেন না, সেই একই কারণে আপনি সবসময় একই জিনিস বা হ্যাঁ, একই টেকনোলজি জিনিস শুরু থেকেই পাবেন না। সো I hope I answered the question. স্যার আমাদের স্পেশাল গেস্ট জসীমউদ্দিন স্যারও কোয়েশ্চেন করছেন, চ্যাট বক্সে চেক করতে হবে স্যার। আহ, আচ্ছা, আমি কি বলবো নাকি স্যার আপনি চেক একটু করবো? বললে ভালো হয়, আমি আসলে খুঁজে আচ্ছা আচ্ছা, Huawei, ZTE and Ericsson, what is their preparation to operate 5G in next few years? আচ্ছা, থ্যাংক ইউ স্যার কোশ্চেনের জন্য। সো প্রিপারেশন পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলেন, গ্লোবালি আসলে তিনজনই প্রিপেয়ার্ড, কারণ তিনজনেরই 5G নেটওয়ার্ক আছে। সো সো সবারই মানে হুয়াওয়ে এবং এরিকসনের দুজনেরই অ্যাটলিস্ট 100 করে অপারেটর আছে পৃথিবীতে যারা 5G করতেছে। হুয়াওয়ে আর জেডটি সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইউএস বা ইউএস এর যারা অ্যালাই তাদের একটা এমবার্গো আছে। ধরা যাক ইউএস তে হুয়াওয়ে 5G দিতে পারবে না, ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম আসছিল সেই এমবার্গোটা দিয়েছিল কাইন্ড অফ স্যাংশনের মতো। সো ইউরোপের অনেক মার্কেটে বা অস্ট্রেলিয়া ইভেন ইন্ডিয়াও এখন চায়নার সাথে তাদের সম্পর্ক খারাপ। সো এই তিনজনই আসলে হচ্ছে গিয়ে, বা এর সাথে নোকিয়াও আছে, এই চারজনই আসলে 5Gর জন্য প্রিপেয়ার, তাদের ওই সিস্টেম আছে এবং চাইলে তারা সবাই 5G করতে পারে। কোয়েশ্চেন হচ্ছে যে অনেকখানে হয়তো বা জিওপলিটিক্যাল রিজনে হচ্ছে না, বাট প্রিপারেশন পয়েন্ট অফ ভিউ থেকে এরিকসন আর হুয়াওয়ে আসলে নাম্বার ওয়ান। সবচেয়ে বেশি 5G নেটওয়ার্ক এদেরই আছে। আর জেডটিইউ চায়না বা জেডটি যেটা হচ্ছে যে একটু কাইন্ড অফ চিপ হ্যান্ডসেট ওরা বানায়, হ্যান্ডসেট না, চিপ প্রোডাক্ট ওরা বানায়। সো যেসব দেশে মানে হচ্ছে গিয়ে আহ, মানুষের ক্রয় ক্ষমতা কম, ওইসব জায়গায় আসলে জেডটি ভালো চলে। বাংলাদেশে আসলে জেডটি এখন খুব স্ট্রং। জেডটি অনেক বাংলাদেশে অনেক অপারেটর অলরেডি জেডটি ঢুকে গেছে, আমি নাম বলতে চাই না, বাট অনেকখানি তোরা এরিকসন বা হুয়া, ইভেন হুয়াওয়েকেও ওরা অনেকখানে সলভ করে জেডটি ঢুকে গেছে। সো প্রিপারেশন পয়েন্ট অফ ভিউ থেকে স্যার দে অল আর কাইন্ড অফ ইকুয়ালি প্রিপেয়ার্ড। আচ্ছা আচ্ছা, এরপরে কোয়েশ্চেন হচ্ছে স্যার, সাবমেরিন কেবলের সঙ্গে কি 5G এন্ড 6G প্রযুক্তি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, সম্পর্ক আছে। কারণ হচ্ছে গিয়ে আমি যেটা বললাম যে এই কানেক্টিভিটি গুলা আমি যতক্ষণ দেশের মধ্যে থাকি ততক্ষণ হয়তো বা আমি অনেকভাবে কানেক্ট করতে পারি, কিন্তু যখনই আমি আমার দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছি বা মহাদেশ টু মহাদেশ যে কানেক্টিভিটিটা হয় সেটা কিন্তু সাবমেরিন কেবল দিয়েই হয়। এবং এই সাবমেরিন কেবল গুলার ক্যাপাসিটি অনেক আহ, বেশি, কারণ পুরা আস্ত একটা দেশের বা একটা পুরা জোনের পুরা ট্রাফিকটা তো এক জায়গায় অ্যাগ্রিগেট হয়ে সেটা এই সাবমেরিন কেবল দিয়ে যায়। সো এগেইন, যখন প্রথম সাবমেরিন কেবল বসানো হয়েছিল তখন হয়তো মানুষের চিন্তায় ছিল যে ওকে, আমার 3G জন্য যা লাগবে তা হলেই চলবে। এরপরে 4G আসলো, 5G আসলো, 6G আসলো। সো যে কোনো কিছু যেরকম আপগ্রেড করতে হয়, আমি এক্স্যাক্টলি জানি না যে এখন যে সাবমেরিন কেবল গুলা পৃথিবীতে লে আউট করা আছে সেটার ক্যাপাসিটি কি বা সেটা কখন রিচ করবে, বাট ডেফিনেটলি দেয়ার উড বি এ পয়েন্ট
যখন হচ্ছে গিয়ে আমরা যেই কেবলটা বসাইছি সেটা আসলে হবে না, ওখানে আমার ওটাকে আরেকটু আপডেট করতে হবে, ওটার জায়গায় আরো বেটার ক্যাপাসিটির সাবমেরিন কেবল লাগবে। সো হ্যাঁ, ওটার ভূমিকা আছে, কারণ ডাটা ট্রান্সফার করতে গেলে আমাকে আসলে সাবমেরিন কেবলের উপর ভূমিকা মানে নির্ভর করতেই হয়। সো হ্যাঁ, ভূমিকা আছে আসলে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্যার, যদি 6G ইমপ্লিমেন্ট হয় তাহলে তো নেচারের উপর অনেক ইফেক্ট পড়বে, এরকম করে যদি 7, 8Gও আসে ফিউচারে, তাহলে তখন তো আরো নেচারের উপর ইফেক্ট ফেলবে, তাহলে এই প্রবলেমটা কমানোর কি কোনো স্টেপ নেওয়া উচিত না? অবশ্যই উচিত। সো যেটা হয়েছে যে এখানে এখন এই জন্যই সাস্টেইনেবিলিটি বা জাতিসংঘের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এসডিজি, সাস্টেনেবিলিটি নিয়ে জাতিসংঘেরও কিছু গাইডলাইন আছে। সো এখন যেটা হচ্ছে যে এই জিনিসগুলা যখন আমি যেটা বলছিলাম যে 6G যখন হবে তখন আমি ওই স্লাইডটায় যদি যাই, আমার আগের স্লাইডটা তো শেয়ার করা বন্ধ করছি, বাট যাই হোক আমি যখন পাঠাবো আপনি দেখবেন ওখানে এক জায়গায় ছিল যে কস্ট এফিশিয়েন্ট অ্যান্ড সাস্টেইনেবল সলিউশন। আমি ওই যে একটা একটা ছিল না যেখানে তিনটা বৃত্ত ছিল, বাইরে হচ্ছে গিয়ে 6G তে কি হয়, ভিতরে হচ্ছে ক্লাসিক্যাল ক্যাপাসিটি, একদম ভিতরে হচ্ছে গিয়ে কস্ট এফিসিয়েন্ট হইতে হবে, আর একটা জিনিস ছিল সাস্টেইনেবল। সো যেটা বললাম যে আমি এত কিছুকে কানেক্ট করতেছি, রাইটলি ইউর পিকড আপ যে এটার একটা ইমপ্লিকেশন নেচারের উপরে পড়তেই পারে। আমরা অলরেডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষতিকর ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি। সো সো এই ডেভেলপমেন্ট গুলো যখন হবে তখন আসলে ওই সাস্টেনেবিলিটিটা অফকোর্স দেখতে হবে যে আমি যে জিনিসটা করতেছি সেই জিনিসটা কি ক্ষতিকর ইম্প্যাক্ট আছে কিনা। এমনিতেই প্রথম যখন 5G আসছে পৃথিবীর অনেকখানেই মানুষজন বলছে যে না 5G করলে রেডিয়েশনের জন্য এই সমস্যা ওই সমস্যা। বাংলাদেশ এটা নিয়ে অনেক বাংলাদেশে এখন 5G আসে নাই, ইভেন ইউকে এর মতো অ্যাডভান্স জায়গা যেখানে মানুষজন অনেক শিক্ষিত, ওইখানেও মানুষজন ছড়াই দিচ্ছে যে না আমার 5G আসাতে আমার এনভায়রনমেন্টের সমস্যা হচ্ছে বা অনেক রোগ ব্যাধি বাইরে গেছে। এই জিনিসগুলো আসলে পরে ডিবাঙ্ক করতে হয়। সো এই জিনিসগুলো যখন করা হয়, এই যে 3GPP বা এই টাইপের যারা স্ট্যান্ডার্ডাইজেশন বডি আছে ওরা ওই জিনিসগুলো খেয়াল করে যে যেই টেকনোলজিটাই বানানো হচ্ছে এটার ইম্প্যাক্টটা কি। সো হ্যাঁ, ইম্প্যাক্ট আছে এবং সেইটা মনিটর করার লোক আছে, এবং যথাসম্ভব কমানোর চিন্তা ভাবনা করেই আসলে সেটা করা হবে আর কি, হোপফুলি। Next question, can 5G or 6G technology can transmit data from brain? 5G পারে না, 6G তে এখনো আসে নাই, বাট ওই যে আমি যেটা বলতেছিলাম যে ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বলে একটা বস্তু থাকবে বলে অনেকে মনে করতেছে। সো আমি যদি মনে করি যে আমি একটা ডিভাইস দিয়ে স্বাদ পেয়ে যাবো, যেটা বললাম যে আমার মুখে একটা ডিভাইস থাকবে, তাতে করে যেটা হচ্ছে যে আমি যদি মনে করি যে আমি এখন বিরিয়ানি খাচ্ছি, আমি বিরিয়ানির টেস্ট পাবো, সেই জিনিসটা সম্ভব তখনই যখন ওই ডিভাইসের সাথে আমার ব্রেইন সামহাও কানেক্টেড হবে। আমার ব্রেইনকে সে ওই স্টিমুলাসটা দিবে যে আমি এখন কাচ্চি খাচ্ছি, রাইট? সো ওই কানেকশনটা হইতে হবে, কিভাবে হবে, আমার ব্রেনকে ক্ষতি না করে কিভাবে করা যাবে সেটা এখন ডিসাইড হয় নাই, কিন্তু এটা হবে বলে এক্সপেকটেশন। আমি যে একটা সার্ভে দেখাইছিলাম ওই সার্ভে তো কিন্তু এটা ছিল যে বিসিআই, ব্রেইন টু কম্পিউটার ইন্টারফেস হবে বলে আমাদের সার্ভে রেসপন্ডেন্টরা মনে করতেছে। এবং এই ফাউন্ডেশন যেটা বললাম 6G, সেখানে এটা আছে যে হ্যাঁ হয়তো বা এটা হবে, মানে আমি যে জিনিসটা চাচ্ছি সেটা যদি করতে হয় তাইলে আসলে ওই জিনিসটা 6G তে লাগবে। 5G তে এখনো হয় নাই, বাট 6G তে এটা হবে বলে এক্সপেক্ট করা হচ্ছে। What are the challenges in deploying 5G infrastructure in rural and remote areas? কোনো স্পেশালি আহ, কোনো চ্যালেঞ্জ নাই, চ্যালেঞ্জটা হচ্ছে বিজনেস চ্যালেঞ্জ। সেটা হচ্ছে যে 5G বা 6G এটা যে টাইপের ইউজ কেস, সেই ইউজ কেসটা ইউজ করার মতো লোক আসলে আমার রুরালে আছে কিনা। যদি রুরালে থাকে, যে কোনো জিনিস যেটা আমি বললাম যে কোনো জিনিসকে সাকসেসফুল হতে গেলে ওটা একটা বিজনেস ভ্যালু থাকতে হবে, এটা রিটার্ন একজন ওই 5G নেটওয়ার্ক ডেপ্লয় করলে সেইখান থেকে তার রেভিনিউ আসতে হবে যাতে এই খরচটা তার উঠে আসে। আমি রুরালে যদি একটা 5G সাইট বসাই তাইলে ওইখানে যে আমি 5G যে ইউজ কেস গুলো বললাম সেটা কি হওয়ার চান্স আছে? যদি থাকে তাহলে কি মানুষজন ওইটার টাকা খরচ করে করবে? যদি করে তাইলে একজন অপারেটর অফকোর্স হচ্ছে গিয়ে দিবে, করবে। কিন্তু যদি না থাকে তাইলে দিবে না। সো ইনফ্রাস্ট্রাকচার পয়েন্ট অফ ভিউ থেকে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে, যে ওইটা দেওয়ার পরে ওই টাকাটা উঠে আসার মতো ইউজার ওইখানে থাকতে হবে। যদি থাকে তাইলেই হবে।
ফোর জিও যেরকম এখন অনেক জায়গায় যাচ্ছে, যার কারণ হচ্ছে এখন মানুষজনের ওই ভিডিও দেখার, ফেসবুক দেখার অভ্যাস বাড়ছে, ইউটিউব দেখার অভ্যাস বাড়ছে। এখন থেকে 10 বছর আগে ছিল না। 10 বছর আগে জন্য ফোর জিও হয় নাই, এখন 4G হচ্ছে, কারণ এখন 4G দিয়ে ওই টাকাটা অপারেটর তুলে আনতে পারবে, সেই জন্যই 4G হচ্ছে। So, বাংলাদেশেও যখন ওই 5G যে ইউজ কেস গুলো বললাম, যেটা সেটা যখন হবে, এবং গ্রামাঞ্চলেও যখন ওই টাইপের ইউজার থাকবে, তখন গ্রামাঞ্চলেও 5G হবে। সো এটা আলাদা করে কোনো চ্যালেঞ্জ নাই। এনি মোর কোয়েশ্চেন? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, যেসব 5G ফোন এখন মার্কেটে এসেছে সেগুলো কি 5G এর সকল ফাংশন ক্যারি করছে? সকল ফাংশন আসলে খুব বড় টার্ম। যে 5Gর, যেটা বললাম যে 5Gর মেইন যেগুলো আমি বললাম ইউজ কেস, সেগুলোর অনেকগুলোই করবে, কিন্তু যেটা বললাম যে 5G এগেইন এই জিনিসগুলো আসলে ওয়েল ডিফাইন্ড না। মানে বেসিক কিছু জিনিস আছে যেটা অফকোর্স সবগুলোকে করতে হবে। আমি যেটা বলতেছিলাম যে আইটিইউ বা 3GPP যেরকম বলে, সেরকম 5Gর, হ্যাঁ, মানে 5Gর ফোনের যে জিনিসগুলো থাকা দরকার সেটা করবে। যদি এটাকে বলে 5G ফোন তাহলে সেটা করবে, কিন্তু যেটা বললাম যে 5Gরও আসলে অনেক রকম ফের আছে, যেখানে আজকে আমি এখানে যাই নাই। আসলে 5Gরও অনেক রকম ফের আছে, এখানে আপনি এই ক্যাপাবিলিটির অনেক বেশি কম আছে। বাট বেয়ার মিনিমাম 5G, যদি ওইটা 5G ফোন হয়, করবে। কিন্তু যেটা বললাম যে 5Gরও আসলে অনেক ভ্যারিয়েশন আছে, সাটল ভ্যারিয়েশন আছে, যেগুলা হয়তো সব ফোন করবে না। ওইটার মধ্যেও সস্তা ফোন, দামি ফোন থাকবে। আহ, সব ফোন সব স্পেকট্রাম হয়তো সাপোর্ট করবে না, সেটা থাকবে। কিন্তু বেয়ার মিনিমাম 5G বলতে আমরা যেটা বুঝাই, যেই রেডিও ফ্রেম যেভাবে সাপোর্ট করার কথা, যেই ট্রান্সমিট ইন্টারভালে সিগন্যালিং যাওয়ার কথা, সেইটা করবে। বিডি থেকে এখন বলতে গেলে মানুষ হুয়াওয়ে সেট ইউজ করে না। রিজনটা হয়, মানে রিজনটা ওয়াই হয়তো লিখছেন, তারা তো নেটওয়ার্ক সিস্টেম নিয়ে কাজ করে বিডিতে। আই গেস বিডিতে যখন 4G নেটওয়ার্ক আসছিল তারা এটা নিয়ে কাজ করছিল। মানে কেন এটা হয় এটা জিজ্ঞেস করতেছিল হয়তো। কোয়েশ্চেনটা আবার একটু বলবেন, আমি পুরোপুরি বুঝিনি। বিডিতে এখন বলতে গেলে মানুষ হুয়াওয়ে সেট ইউজ করে না, হুয়াওয়ে ফোন ইউজ করে না। রিজনটা কেন, মানে রিজন কেন? তারা তো হুয়াওয়ে নেটওয়ার্কিং ফোন, সিস্টেম নিয়ে কাজ করে বিডিতে। আচ্ছা আমি আসলে ঠিক জানি না কেন করে না। আহ, মানে মানে হ্যান্ডসেটের কথা বলা হচ্ছে, রাইট? মানে বিডি মানে জি জি বাংলাদেশে জি। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে। হুয়াওয়ে ফোন ইউজ করে না, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, কমে আসছে অনেকটা, ওটার কথা বলতেছি। তাইলে হয়তো বা মানে ওর চেয়ে এটা হচ্ছে গিয়ে পিওরলি যারা হ্যান্ডসেট বানায়। আমি আসলে জানি না, যে ধরা যাক হয়তোবা হুয়াওয়ে ফোনের চেয়ে বেটার ফোন হয়তোবা বাংলাদেশে বানানো হচ্ছে, বলটন। এটা এইটা আসলে আমার মনে হয় না কোনো টেকনিক্যাল রিজন আছে। আমার ধারণা এটা পিওরলি মানে কনজিউমার রিলেটেড জিনিস, হয়তোবা দাম, দেখতে সুন্দর, হুম। দামে ভালো, আই ডোন্ট নো, মার্কেটিং ভালো হচ্ছে অন্যগুলার, সেরকম কিছু একটা হবে। কারণ আমি মনে করি না যে টেকনোলজিক্যাল কোনো ইস্যু আছে। অফকোর্স হুয়াওয়ে তো টেকনিক, আই মিন, ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছে, সো ও টেকনোলজিতে কোনো সমস্যা আছে এটা আমি মনে করি না। কেন কিনে না মানুষ, আমার আসলে এই ডাটাটাও নাই যে আসলে যে কেনে না, আমি ঠিক জানি না কোনটা কেনে। আমি জানি যে স্যামসাং টাইপের ফোন বেশি কেনে মানুষজন, বাট যেটা বললাম যে এটা কাইন্ড অফ ওয়ার্ড অফ মাউথ, মানুষজন যেটা পছন্দ করে সেটাই ছড়ায়, সেভাবে হয়তো বা হয়েছে। আই ডোন্ট সি এনি টেকনিক্যাল রিজন যেই কারণে মানুষ 4G, আই মিন হুয়াওয়ে ফোন ইউজ করবে না। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাক্টিভ পজিশনিং এন্ড প্যাসিভ পজিশনিং ইন 6G রিসার্চ ফিল্ড? আহ অ্যাক্টিভ পজিশনিং আর প্যাসিভ পজিশনিং এই মুহূর্তে আমার ঠিক মনে নাই। বাট আমি আমি যতদূর মনে করতে পারি সেটা হচ্ছে যে প্যাসিভ পজিশনিং হচ্ছে গিয়ে, আহ, ধরা যাক আমি যখন একজন ইউজার, সে বিভিন্ন রকম যখন সে সিস্টেমের সাথে কানেক্টেড থাকে, সে বিভিন্ন রকম ডাটা সিস্টেমকে দেয়, এবং সে এক এক সময় এক এক সেলে কানেক্টেড থাকে, রাইট? এবং সে ধরা যায় একটা সেলে কানেক্টেড আছে, কিন্তু সে আরো 3-4টা সেলের সাথে কমিউনিকেট করে, কারণ তাকে মাঝে মাঝে হ্যান্ড ওভার করতে হয়। এই সবগুলা থেকে এই ডাটাগুলা আমাদের একটা রিপোজিটরি থাকে, সেখানে জমা হয়। তো ওই 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 ডাটার উপর বেস করে কিছু অ্যালগোরিদম চালায়, টের পাওয়া যায় যে ওকে, সে হয়তো এই জায়গাগুলোতে থাকতে পারতো। এটা হচ্ছে গিয়ে প্যাসিভ পজিশনিং। আর অ্যাক্টিভ পজিশনিং হচ্ছে গিয়ে সরাসরি তাকে রিয়েল টাইমে কাইন্ড অফ ট্রেস করা যায়, আহ, তার কমিউনিকেশন দেখে। মানে সে যদি অনলাইনে থাকে,
তাকে সরাসরি আহ, মানে ধরা যায় সে কোথায় আছে, এইটা মোস্ট প্রবলি অ্যাক্টিভ পজিশন। আমি ঠিক শিওর না, বাট আমার ধারণা এটাই হচ্ছে ডিফারেন্স। অ্যাক্টিভ পজিশনিংটা হচ্ছে গিয়ে ও রিয়েল টাইম কমিউনিকেশনকে কাইন্ড অফ ইন্টারফেয়ার করে বোঝা যায় যে সে কই আছে, এটার অ্যাকুরেসি আরো বেশি হবে। আর প্যাসিভটা মোস্ট প্রবাবলি তার আগের ডাটার উপর বেস করে কাইন্ড অফ গেস ওয়ার্ক যে সে কই থাকতে পারে। ধরা যাক যাকে পজিশন করা হচ্ছে সে এই মুহূর্তে নেটওয়ার্কে নাই, কিন্তু তার আগের কিছু ডাটা ছিল, সেই ডাটা থেকে কাইন্ড অফ অ্যানালাইজ করে হয়তো বোঝা যায় যে সে কই ছিল। মোস্ট প্রবাবলি এটাই, বাট এই মুহূর্তে আমার ঠিক মনে পড়তেছে না এই ডিফারেন্সটা কি। মোস্ট প্রবাবলি এরকম কিছু একটাই হবে। আচ্ছা, মানে লাস্ট কোয়েশ্চেন নিচ্ছি। নেক্সট জেনারেশনের জন্য কাজ করতে হলে স্পেশালি কোন দিকে রিসার্চ করতে হয়? স্পেসিফিক ফিল্ডটা যদি বলতেন তাহলে অনেক হেল্পফুল হতো। হ্যাঁ কি, আমি যেটা বললাম যে আমি তো আসলে একাডেমিয়ার লোক না, একাডেমিয়ার লোকরা আসলে ভালো বলতে পারবে। বাট আপনার কোয়েশ্চেনটা কি, টেলিকমিউনিকেশনে কোন দিকে রিসার্চ নাকি ইন জেনারেল কোন দিকে রিসার্চের কথা? মানে ধরা যাক একজন ইঞ্জিনিয়ার কোন দিকে research করছে? টেলিকমিউনিকেশনে, টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে। আচ্ছা, টেলিকমিউনিকেশনে অনেক দিক আছে। যে ধর আমি যেটা বললাম যে সামনের দিনগুলোতে যেটা বললাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বড় ব্যাপার হবে। সো যারা কম্পিউটার সায়েন্সের লোক তারা এই এআই বা এই ডেটা সায়েন্স টাইপের জিনিসপত্র নিয়ে প্রচুর ডাটা নিয়ে কাজ হবে সামনে। সেটা হইতে পারে। সিকিউরিটি একটা বড় ইস্যু। সো যারা সিকিউরিটি নিয়ে, সিকিউরিটি কিভাবে, সাইবার সিকিউরিটি বা ইন জেনারেল সিকিউরিটি একটা বড় কনসার্ন সামনের দিনে, যেহেতু প্রচুর ডিভাইস কানেক্ট হবে, সেটা নিয়ে কাজ করা যেতে পারে। 6G কথা যদি বলি, এই যে এই বিভিন্ন রকম সেন্সরের সাথে ব্রেইনের যে কানেক্টিভিটি, বায়োমেডিক্যাল ব্যাপার স্যাপার গুলোও থাকবে, সেটাও হইতে পারে। সো আমি যেটা বললাম যে আমি যেহেতু আসলে ঠিক একাডেমিয়ার লোক না বা রিসার্চ এই টাইপের লোক না, আসলে এখন দুনিয়ার হাওয়া আমি ঠিক জানি না। আমি পুরি মানে পিওরলি প্রফেশনাল লোক, বাট আমার আমার গেস ওয়ার্ক হচ্ছে এইগুলা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, তারপরে হচ্ছে গিয়ে ক্লাউড কম্পিউটিং, এজ কম্পিউটিং, সিকিউরিটি, এইসব জিনিসগুলো হয়তো বা আহ, বেশি লাগতে পারে। বাট এগেইন এটা পিওরলি আমার কাইন্ড অফ গেস ওয়ার্ক, কারণ আমি আমি আসলে এই বিষয়ে খুব বেশি ভালো জানি না। বাট আমার আমার ধারণা আর কি, এটা এটা আপনার আসলে একটু ঘাটাঘাটি করতে হবে। বা যারা রিসার্চ ওরিয়েন্টেড মানুষ, তাদের সাথে আসলে যোগাযোগ করলে তারা হয়তো আপনাকে ভালো গাইড করতে পারবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সবাইকে যারা কোয়েশ্চেন করছেন। আর হোস্টকে বলবো সামনে যাতে এগিয়ে নেয়, আর অ্যাটেন্ডেন্স ফর্ম দেওয়া হয়েছে ওইটা ফিল আপ করবেন সবাই। মিস্টার রাহাত ইবনে মুশফিক স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই তার মূল্যবান বক্তব্যের জন্য। আমাদের আজকের অনুষ্ঠানের এই পর্বে আমরা এখন একজন গুণী এবং দক্ষ ব্যক্তিকে আমন্ত্রণ জানাচ্ছি, যিনি আমাদের জ্ঞানের দিগন্তকে আরো প্রসারিত এবং সমৃদ্ধ করবে। এবার আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন স্যারের কাছে, যেন তিনি তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের আলোকিত করেন। হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আহ আজকের এই ইভিনিং প্রোগ্রামতে, নাইট প্রোগ্রাম অনেকটা, তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আইটিপি কমসক সোসাইটিকে এই প্রোগ্রাম আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কিনোট স্পিকার আমি অবশ্য লাস্টের দিকে জয়েন করছি, তবে আমি অনেক ধৈর্য সহকারে ওনার বক্তব্যটা শুনছিলাম। তো আমার কাছে মনে হয়েছে যে বর্তমান যে প্রেক্ষাপট, প্রফেশনাল প্রেক্ষাপটে উনি যে বক্তব্য দিয়েছেন, সেটা নট অনলি যে শুধু আমাদের স্টুডেন্টের জন্য, আমরা একাডেমিশিয়ান যারা আছি তাদের জন্য অনেক জিনিস আমরা পেয়েছি। রিসার্চের অনেক উপকরণ, আমি বেসিক্যালি রিসার্চের অনেক উপকরণ আমি এখানে পেয়েছি। বিশেষ করে উনি যে কথাগুলো বলছেন 5G এবং 6G তে সামনে বিয়ারিং গুলাতে কি হবে। আমাদের দেশে তো এখন বর্তমানে 5G নাই। তো 5G গুলাতে যে জিনিসগুলাতে কাজে লাগবে সেগুলো নিয়ে উনি আলোকপাত করছেন, এবং 6G তে যে জিনিসগুলো আসবে সেটা নিয়ে উনি আলোকপাত করছেন। তো এখানে অনেক বিষয় চলে আসছে। তো এখান থেকে স্টুডেন্টরা যারা রিসার্চ ফিল্ডে বা একাডেমিশিয়ান লাইনে থাকতে চাও, তারাও আশা করি অনেক ক্লু বা তাদের অনেক আইডিয়া পেয়ে যাবেন।
সেজন্য আমি কিনোট স্পিকারকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, তো আরো কিছু জিনিস এখানে আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে এই নেটওয়ার্কের যে জিনিসগুলা, নেটওয়ার্কের বিষয়গুলা উনি আলোকপাত করেছেন নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে। হ্যাঁ, ভবিষ্যৎ 5G এবং 6G যে চ্যালেঞ্জটা হচ্ছে, সেটা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি বা সাইবার সিকিউরিটি নিয়ে একটা বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তো সেদিক দিয়েও উনি আলোকপাত করছেন। আহ, আরেকটা বিষয়, স্টুডেন্টদেরকে সেমিনার ওয়ার্কশপ, আসলে এটা হয় বেসিক্যালি আমাদের যেটার জন্য নলেজ শেয়ারিং এর জন্য। তো এখান থেকে আমরা অনেক নতুন টার্ম চলে আসে, বিশেষ করে যেহেতু উনি প্রফেশনাল সাইড থেকে উনি আছেন, অনেকগুলা টার্ম এখানে চলে আসছেন, যেটা দিয়ে হয়তো আমরা এখানে ক্লু পেতে পারি বা আমাদের জ্ঞানকে আমরা আরো শানিত করতে পারি। বেসিক্যালি এই সেমিনার বা ওয়ার্কশপ গুলোর মাধ্যমে স্টুডেন্টরা অ্যাটেন্ড করার মাধ্যমে তাদের যে জ্ঞানের নলেজ বা পরিধি, আমরা তো আসলে একাডেমিক লাইন থেকে যেগুলো পড়ি সেটা একটা সিলেবাস বা কন্টেন্টের মধ্যে থাকে। ওই কন্টেন্টের বাইরে যাওয়ার আমাদের সুযোগ থাকে না, কারণ আমাদের টাইম লিমিটেশন থাকে, ক্লাসের ডিউরেশন লিমিটেশন থাকে। তো আমরা এর মধ্যে থাকি। তো এর মধ্যে আমরা যতটুকু পারি স্টুডেন্টদেরকে তাদের নলেজ গুলাকে শেয়ার করার চেষ্টা করি। কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে যা চলছে সেগুলো আমরা এইভাবে কোনো কোনো যদি সেমিনার বা ওয়ার্কশপ গুলা হয়, তাহলে আমাদের নলেজ শেয়ারিং একাডেমিক এবং প্রফেশনাল এবং আমাদের স্টুডেন্টও আমরা উপকৃত হব। ভবিষ্যতে আইটি বলি কমিউনিকেশন সোসাইটি তাদের এ দ্বারা অব্যাহত রাখবে, এবং সাথে সাথে আমাদের আইটি পলির অন্যান্য সোসাইটি গুলো আগে আসবে, এই আশাবাদ আমি ব্যক্ত রাখি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানের এই পর যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিকে আমন্ত্রণ জানাচ্ছি, যিনি আমাদের জ্ঞানের পরিসরকে আরো সমৃদ্ধ করবেন। এবার আমি বিনীতভাবে অনুরোধ করছি ইঞ্জিনিয়ার সৈয়দ জাহিদুর রশিদ স্যারের কাছে, তিনি যেন তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। জাহিদুর রশিদ স্যার এখন নাই, হয়তো কোনো প্রবলেম হয়েছে বা ইলেকট্রিসিটির সমস্যা হয়েছে। আমি স্যার রিকোয়েস্ট করবো আমাদের মাঝে আহ, মানে আমাদের ত্রিপুরি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এআর মোহাম্মদ সিদ্দিকী স্যার আছেন। স্যার আপনি যদি কিছু শেয়ার করতে চান ভালো হয় আর কি স্যার আমাদের জন্য। আহ ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। আমি আসলে একটু অসুস্থ, চেষ্টা করছি জিনিসটা শোনার জন্য। তো আমরা তো কমিউনিকেশন রিলেটেড রিসার্চ গুলো বা দেখছি বা আসছে বর্তমান চ্যালেঞ্জ। রিসেন্ট আমাদের যে কনফারেন্স হচ্ছে সেখানে প্ল্যানের সেশনে খুব সুন্দর করে এই জিনিসটা তুলে এসে আজকের টা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল সাইট বা এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন কি অবস্থা, এটা চ্যালেঞ্জ কি, এই ধরনের বিষয় নিয়ে হচ্ছে যে আজকে আলোকপাত করা হয়েছে। তো এটাই আসলে একটা ব্রিজিং, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে প্র্যাকটিক্যাল ফিল্ডের সাথে একাডেমিশিয়ান বা রিসার্চ ফিল্ডের সাথে একটা ব্রিজিং করা। তো এই ধরনের সেশন যত বেশি হবে স্টুডেন্টরা তত বেশি উপকৃত হবে। তারা এই জিনিসটা উপলব্ধি করতে পারবে এবং কোথায় কোন ফিল্ডে রিসার্চ করতে পারবে। যেমন বেসিক্যালি যেটা আসছে সেটা হচ্ছে সিকিউরিটি নিয়ে। আমরা অলরেডি জানি যে সাইবার সিকিউরিটি বা যেটা নেটওয়ার্ক সিকিউরিটি বলি, সামনে এটা এত বেশি সিরিয়াস হয়ে যাবে যে মানে এটা রিলেটেড হচ্ছে ওয়ার হবে। মানে ওয়ারের বেস থাকবে হচ্ছে যে এই সাইবার সিকিউরিটি, মানে এটা দিয়েই হচ্ছে যে মানে অ্যাটাক চলতে থাকবে। সেটা শুধু আমাদের শুধু নেটওয়ার্কিং এ নয়, সেটা আমাদের পাওয়ার সিস্টেম, মাইক্রোগ্রিড সিস্টেম, যেগুলো সবগুলো অটোমেশন হয়ে যাচ্ছে সেখানের মধ্যে সেগুলো আসবে। তো এগুলো প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ তারা জানবে, সেভাবে তারা নিজেদেরকে প্রিপেয়ার করবে। তো সবকিছু প্রোস এন্ড কনস থাকবে, করে সেটাকে ডেভেলপ করতে হবে। তো এটা করে হচ্ছে যে আমাদেরকে আহ, মানে আমরা যদি রিসার্চে যেতে চাই রিসার্চ যেতে পারবো। আমরা যদি প্র্যাকটিক্যালি অন্য সাইডেও যদি আমি যদি চিন্তা করি আমার প্রফেশনকে আমি দাঁড় করাবো, তাহলে সেভাবে আমি সেভাবে মানে চিন্তা করতে পারবো। তো এখান থেকে বেসিক্যালি যেটা আমার বোঝা সেটা হচ্ছে যে আমি নেক্সট এখন আমাকে এই কি চ্যালেঞ্জ আসতেছে এবং আমার এই কমিউনিকেশন যেটা এখন আমি আজকে যে কথা বললাম সেটা হচ্ছে যে যে জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে যে 5G এবং 6G, তাহলে নতুন নেটওয়ার্কের যে কমিউনিকেশন টেকনোলজি সেটা কোন দিকে যাচ্ছে, সেটা থেকে আমরা জানলাম যে এখন নতুন আসতেছে 5G এবং 6G। তাহলে সেটার লিমিটেশন কই, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন কোথায় হবে, এবং এটা রিসার্চের খাত মানে এই যে ফিল্ডটা সেটা কোথায় থাকবে, কোথায় কোথায় আছে।
এই জিনিসগুলা আলোকপাত করা। তো এটা আমি মনে হয় পরবর্তীতে আরো ফিউচারে আরো সেমিনার হলে আরো বেশি, আরো অনেকগুলা বিভিন্ন রকম ফিল্ড নিয়ে আরো কথাবার্তা বললে আরো বেশি স্টুডেন্টের জন্য আরো ক্লিয়ার হবে। তো আজকে খুবই ইম্পর্টেন্ট একটা সেশন ছিল, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রি যারা প্র্যাকটিক্যাল ফিল্ডের সাথে ওনার বর্তমান অবস্থা থেকে দেখিয়ে সেটা কিভাবে আমরা ফিউচারে নিজেদেরকে প্রস্তুত করব, কিভাবে আমাদের কেরিয়ারকে এস্টাবলিশ করব, সেই ব্যাপারে একটা ধারণা পাওয়া যাচ্ছে। ধন্যবাদ টুডে স্পিকার এবং সবাইকে। সালাম আলাইকুম। স্যারকে থ্যাংক ইউ অসংখ্য স্যার। ধন্যবাদ জানাই তার অসুস্থতার মাঝেও আমাদের সময় দেওয়ার জন্য। আসুন আমরা এখন এগিয়ে যাই আমাদের সেমিনারের আরেকটি পর্বে। আমি বিনীতভাবে অনুরোধ করছি জারিন তানজিম ম্যামকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 5G and 6G নেটওয়ার্কিং সিস্টেমস পায়োনিয়ারিং দ্য ফিউচার অফ কানেক্টিভিটি ওয়েবিনারে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের কিনোট স্পিকার এবং আমাদের IEEE কমসক সোসাইটির চেয়ারপারসন সহ বাকি সব মেম্বার এক্সিকিউটিভদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই ওয়েবিনারে আমাদের যিনি কিনোট স্পিকার আমাদের রাহাত ইবনে মুশফিক, ওনাকে আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং আমার অভিনন্দন যে উনি আমাদের স্টুডেন্টদের যে 5G এবং 6G নেটওয়ার্কিং সিস্টেম সম্পর্কে একটা কমপ্লিট ধারণা এবং হচ্ছে যে তাদের বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে তাদের জানার পরিধিকে উনি আরো একটু বিস্তৃত করেছেন এবং আমাদের স্টুডেন্টদেরকে যে বিভিন্ন সামনের যে জায়গাগুলো আছে, যে রিসার্চের বিভিন্ন স্কোপ গুলো আছে, ওগুলা ওদের কাছে আরো ক্লিয়ার করেছেন। এই জিনিসটা হচ্ছে যে ওদের সামনের যে কাজ বা একাডেমিক বা রিসার্চের সেক্টর গুলাতে তাদের কাজের পরিধিটা সম্পর্কে তাদের জানতে অনেক সাহায্য করবে এবং হচ্ছে যে তারা কোন কোন জায়গাগুলোতে তাদের রিসার্চের সেক্টরটা রিসোর্সেস সেক্টরটা যাচাই করতে পারবে যে কোথায় তাদের রিসার্চের স্কোপটা আছে। এবং প্রথম থেকেই যে উনি যে গাইডলাইন গুলো দিয়েছেন ওগুলো যদি তোমরা প্রপারলি ফলো করতে পারো এবং ওনাদের মতো গুণী মানুষদের সাথে যদি তোমরা কানেক্টেড থাকতে পারো, তাহলে তোমাদের ফিউচারে তোমাদের যে কোনো আচ্ছা, সরি, আমাকে শোনা যাচ্ছে কিনা? আমার আসলে এখানে একটু কারেন্টের একটু ইস্যু হয়েছে। জি ম্যাম, এখন আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমার যে স্টুডেন্টরা আছেন, তো ওদের জন্য হচ্ছে যে এরকম কিছু গুণী মানুষের সাথে যদি আমাদের স্টুডেন্টরা কানেক্টেড থাকতে পারে, তাদের ফিউচার রিসার্চের জায়গাগুলো তারা খুঁজে নিতে পারবে এবং ওই অনুযায়ী কাজ করতে পারবে এবং একাডেমিক এবং রিসার্চ সাইট দুইটাতেই তারা সমান তালে ভালো করতে পারবে ইনশাল্লাহ। এবং ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ ওনার সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, যাতে এবং ওনাকে আরো রিকোয়েস্ট করবো যাতে যদি পসিবল হয় সামনেও যাতে উনি আমাদের স্টুডেন্টদের সাথে কানেক্টেড থাকে এবং আমাদের স্টুডেন্টদেরকে ওনার এই যথার্থ সাজেশন এবং আহ, দিয়ে ওদেরকে যাতে সাহায্য করে এবং যথার্থ প্রদর্শন করে আর কি। স্যারের জন্য আমার, বাকি সবার জন্য আমার এইটুকুই ছিল। আমি আসলে একটু ব্যস্ত ছিলাম, আহ এই জন্য প্রথম থেকে হয়তো একদম পুরো টাইমটা জুড়ে থাকতে পারি নাই, তবে চেষ্টা করেছি মাঝখানে এসে এসে একটু থাকার জন্য, কানেক্টেড থাকার জন্য। আর তোমাদের মনে হয় আরেকটু অ্যাক্টিভিটি আছে? অসংখ্য ধন্যবাদ জানাই ম্যামকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য।
আমাদের আজকের বিশেষ সেশন সমাপ্তি করতে চাই বিশেষ অতিথিকে যথাযথ সম্মাননা দিয়ে। এবার আমি জারিন তাসনিম ম্যামের পক্ষ থেকে IEEE কমিউনিকেশন সোসাইটির ভাইস চেয়ারপারসন ডালিয়াকে রিকোয়েস্ট করছি টোকেন অফ আমাদের কিনোট স্পিকারকে টোকেন অফ এপ্রিসিয়েশন প্রদান করার জন্য। আমি আমি অনুরোধ করব আসলে রাহাত ইবনে মুশফিক ওনাকে যে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশনটা গ্রহণ করার জন্য আমাদের IEEE কম সোসাইটির পক্ষ থেকে। আচ্ছা, এইটা কিভাবে করে আমি ঠিক জানি না, বাট থ্যাঙ্কস ফর দিস। আমি আসলে জুম বেশি ইউজ করি না, আপনাদের এটার জন্যই আমি করছি, সো আমি আসলে ঠিক জানি এটা কিভাবে নিতে হয়, বাট হ্যাঁ, আমাদের চেয়ারপারসনের এক্ষেত্রে হেল্প করতে পারে কোনো কিছুর। স্যার এটা সাধারণত আমরা শো করি টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন হিসেবে, বাকি মানে পিডিএফ ফর্মটা আপনাকে মেইলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ফাইন 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 দেন, রিসিভড। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি এবং থ্যাঙ্কস ফর ইয়োর টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। স্যার, আপনার মূল্যবান সময় এবং অনুপ্রেরণাদায়ক বক্তব্যের জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। পরিশেষে আজকের ওয়েবিনারের সফল সমাপ্তি ঘটাতে আমরা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের সাথে ছিলেন, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা আশা করি আজকের সেশন থেকে প্রাপ্ত জ্ঞান আমাদের পেশাগত এবং ব্যক্তিগত জীবনের নতুন দিক উন্মোচন করবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।